তাহলে তুমি একটু বলো যে তুমি তো অনেক পাস্ট লাইফ রিগ্রেশন করেছো প্রচুর লোকেদের, তোর মধ্যে থেকে খুব একটা ডিফিকাল্ট কেস তোমার কাছে কিরকম এসেছিল? মেয়েটি কলেজে প্রফেসর, সব ঠিক, কিন্তু মেয়েটির দীর্ঘ প্রায় 6 বছর চেষ্টা করছে, বিয়ে হচ্ছে না। আচ্ছা। ছেলেরা আসে, দেখে, পছন্দ করে, 2-4 দিন কথা বলে, মানে একটা টাইম মেশার পরে তাকে রিজেক্ট করে। Sorry, but my answer has to be no. আমি ওই লাইফে ওকে, সে আমার সাথে খুব মানে একটা নর্মাল ঝগড়াঝাটি হচ্ছে বলে কাছে তার পেন বা কিছু ছিল, সেটা দিয়ে পুরো হাতের মধ্যে এমন মারলো, বলে পুরো গর্ত হয়ে রক্ত বেরিয়ে গেল, মানে প্রচন্ড জোরে আঘাত করলো তাকে। আচ্ছা। আমি প্রচন্ড বাজে লাইফ লিড করি। কিরকম বাজে? কারোর কথা শুনি না, প্রতিদিন একটা একটা ছেলের সাথে ডেটিং করি, তাদের থেকে পয়সার জন্য তাদের সাথে মিশছি, জিনিসপত্র নিচ্ছি, ইউজ করছি, তারপর তাদেরকে আবার ফাঁসিয়ে দিচ্ছি বিভিন্ন কাজে। মাকে পর্যন্ত দেখে সে মার্ডার করে দেয় একটা টাইমে। একজন বললাম না ইউকের যিনি দেখছেন, উনি কিন্তু কোনো রিজন নেই ওনার লাইফে, খুব সুন্দর দেখছেন কিন্তু প্রত্যেকটা লাইফে, মানে একটা লাইফ উনি মঙ্ক ছিলেন, কিন্তু মঙ্ক থাকা সত্ত্বেও ওনার ভেতর প্রচুর ইগো ছিল। ইগোর জন্য উনি খুব ডিপ্রাইভ হয়েছিলেন সেই জায়গা থেকে। এবং আরেকটা বলি, যে জায়গাকার উনি মনেস্ট্রি দেখেছিলেন, যে সালে এবং যে ঘটনা মনেস্ট্রিতে ঘটেছিল, উনি পরে গুগল করে এআই এর মাধ্যমে ওই ছবিটা ডেসক্রাইব করে আমাকে বলেন ভুটানের কাছে, ভুটান এবং নেপাল বর্ডারের মধ্যে ওরকম মনেস্ট্রি রয়েছে, এবং যে সালে দেখেছেন ওই সালে ওই মনেস্ট্রিতে কিছু ভেতরে অন্তর্দ্বন্দ্ব ঘটার জন্য মনেস্ট্রি ভেঙে যায়। আজকের এপিসোডে আপনাদের জন্য রয়েছে দুটো মারাত্মক পাস্ট লাইফ রিগ্রেশনের কেস স্টাডিজ। আজকের এপিসোডে আমাদের সঙ্গে রয়েছে পাস্ট লাইফ এক্সপার্ট পত্রলেখা ঘোষ। পত্রলেখা আমাদেরকে জানালো তার জীবনের যেসব ক্লায়েন্টসরা এসেছিল তার মধ্যে থেকে দুটো মারাত্মক পাস্ট লাইফ এক্সপিরিয়েন্স, যেখানে তারও চোখের জল বেরিয়ে এসেছিল। দুটো কেসের মধ্যে একটা কেস ছিল এমন একটা মেয়ে যার পাস্ট লাইফের কিছু বাজে কর্মের জন্য এই লাইফে সে না কোনো পুরুষের সঙ্গে থাকতে পারছে, না কোনো পুরুষের সঙ্গে বিয়ে করতে পারছে। আর দ্বিতীয় যে কেস স্টাডিজটা এসেছিল আমাদের কাছে, সেটা ছিল একটা অটিস্টিক বাচ্চার বারবার জন্ম নিচ্ছে, কিন্তু প্রত্যেকবার সে কিন্তু অটিজমে ভুগছে। সেই যে পাস্ট লাইফের কর্ম তার বাবা মার জন্যে তাকে ভুগতে হচ্ছে, সেটা নিয়ে একটা পাস্ট লাইফ এক্সপিরিয়েন্স আমাদেরকে শেয়ার করলো, যেখানে সত্যি আমার সেই এক্সপিরিয়েন্সটা শুনে প্রচন্ড খারাপ লাগলো। এমন একটা লোক যার বাজে নেশার জন্য তার বউয়ের সঙ্গে ঝামেলা দুটো লাইফে, তারপর অ্যাক্সিডেন্টাল একটা ইস্যুর জন্য সেই বাচ্চা এই 3বার জন্ম নিল, কিন্তু 3বারই সেই বাচ্চা অটিস্টিকই থাকলো। আজকের এপিসোডটা মারাত্মক আর মর্মান্তিক একটা ঘটনা, দুটো ঘটনা নিয়ে আমাদের কথা হবে। পুরো এপিসোডটা চলুন আজকে আমরা শুনে নিই পত্রলেখার মুখ থেকে। হ্যালো পত্রলেখা, তুমি কেমন আছো? খুব ভালো আছি। তুমি পাস্ট লাইফ রিগ্রেশন নিয়ে অনেকদিন ধরে কাজ করছো, রাইট? তো একটু তুমি তোমার ব্যাপারে একটু বলো যে তুমি পাস্ট লাইফ রিগ্রেশন নিয়ে কিভাবে আসলে। অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল ফিল্ডে আসা হচ্ছে নিজের কিছু ব্যক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছিলাম বহু বছর আগে। তা অনেক কিছু করেও যখন সমাধান পাচ্ছি না, তখন আমার এক খুব কাছের ছোটবেলার বন্ধু, সে বললো যে তুই রেইকি শেখ, আমার শুরুটা রেইকি দিয়ে। আচ্ছা। আমি তোমার রেইকি জিনিসটা কি, আমার তখন কোনো নামটাই জানি না, ধারণাই নেই ওটা কি। সে তখন বুঝিয়ে বলে যে রেইকি সে এত কিছু না করে আগে নিজেকে স্ট্রং তৈরি কর, ফ্যামিলিকে গার্ড কর, তারপর। সে ধরুন আজ থেকে অনেক 12-14 বছর আগের কথা। সেই জায়গা থেকে ধীরে ধীরে করতে করতে স্পিরিচুয়াল ফিল্ডের প্রতি একটা প্রচন্ড উৎসাহ আগ্রহ জন্মায়, মানে ভালোবেসে ফেলি যাকে বলে। সেই জায়গায় আবার রেইকি, তার থেকে অ্যাঞ্জেল, পরপর যেভাবে স্টেপ বাই স্টেপ থাকে। আর সত্যি কথা বলতে আমি তখন চাকরি করি যখন, মানে অনেক বছর আগে, তখন আনন্দবাজারে একটা কলাম বেরোতো, দেখবেন মনের কথা বা এরকম বলে লেফট সাইড একটা করে বেরোতো, অনেক বছর আগের কথা বলছি। ওখানে এক জায়গায় পূর্বজন্মের ঘটনা বলে কিছু বেরোতো। আমি একবার অফিসে করতে করতে ওটা পড়ি, আমার এখনো নাম মনে আছে, অঙ্কিতা বলে একটি মেয়ে, কলকাতার কেউ, সে পাস্ট লাইফ রিগ্রেশন করায়, কোনো জায়গা থেকে করায়। বাংলাদেশের
একজন স্বাধীনতা সংগ্রামী হিসাবে নিজেকে দেখে। ইভেন মেয়েটি বাবা মার সাথে বাংলাদেশ গিয়ে সেই যে ঘর যেটা দেখেছে পাস্ট লাইফে, সেই ঘর খুঁজে পায়, সেই জায়গা। ইভেন তার পাস্ট লাইফের ফটো এখনো নাকি সেখানে লাগানো আছে, আচ্ছা। মানে বুড়িমা এরকম একটা নামে তাকে ডাকা হতো। সে দেখে যে এখনো সেইটা রয়েছে এবং ওটা দেখে এমন আবেগপ্রবণ হয়ে পড়ে যে তার বাবা মা সেখান থেকে নিয়ে আসতে পারছিল না। এই খুব রেয়ারেস্ট বলে ঘটনাটা পেপারে বেরোয়। ওইটা দেখে আমার মনে হয় যে পূর্বজন্ম আছে, আছে তো বটেই, দেখা যায়, দেখতে পারি। ওইটা থেকে আগ্রহ বাড়তে 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 মানে পাস্ট লাইফটাকে আমি বড্ড বেশি ভালোবেসে ফেলি। অনেকের কিউরিওসিটি থাকে পাস্ট লাইফ জানার জন্য, ঠিক আছে? তো সবার আগে একটাই কোয়েশ্চেন, যে পাস্ট লাইফ দেখে কি এই লাইফকে ঠিক করা যায়? একদম যায়। অ্যাকচুয়ালি পাস্ট লাইফ দেখলে আমি আমার প্রেজেন্ট ঠিক করতে পারবো। প্রেজেন্ট যখনই আমি স্টেবল করতে পারবো, আমার অটোমেটিক্যালি ফিউচার ভালো হবে। ওকে। প্রেজেন্ট লাইফ ডিসব্যালেন্স যদি থাকে, আমি তো ফিউচার প্ল্যানিংটাই করতে পারছি না। সবকিছু ধরুন করা হলো, মানে সব মডালিটি যত স্পিরিচুয়ালিটির আছে, আমি অ্যাস্ট্রোলজি, নিউমারোলজিক্যালি, বাস্তু সব করার পরেও দেখা গেল এরকম টাইম দেখা গেছে যে তবুও কিছু একটা থাকছে যেটা আর ঠিক করতে পারছে না। সেটা হতে পারে মানসিক, ফিনান্সিয়াল, হেলথ, রিলেশন, যে কোনো কিছু। অ্যাস্ট্রোলজিক্যালি বলছে আপনার গ্রহ নক্ষত্র সমস্ত ঠিক, বাস্তু যেটুকু প্রবলেম ছিল সে ঠিক করালো, কিন্তু সমস্যা মিটছে না। তখন দেখা গেছে ওই সমস্যা তার পাস্ট লাইফের সাথে রিলেটেড। যেই সেই ঘটনা তাকে দেখানো হচ্ছে, মানে সে দেখছে, আমি তো জাস্ট প্রসেস করছি, কারণটা খুঁজে পাচ্ছে না। সে নিজেই রিয়েলাইজ করে বুঝতে পেরে যাচ্ছে যে কেন এই প্রবলেম, এবং ওইখানে বিশেষ পদ্ধতি আছে। সেই পদ্ধতির মাধ্যমে ওই যে কার্মিক যে বন্ডিং, যে কার্মিক কর্ড, ওটাকে কাট করে ওটাকে ঠিক করা যায়। এরপর ধীরে ধীরে, দেখুন কোনোটাই তো ম্যাজিক না, আজকে বাস্তু, অ্যাস্ট্রোলজি যাই করুন না কেন, ম্যাজিকের মতো কোনোটাই পৃথিবীতে হয় না। ধীরে ধীরে দেখা গেছে সে প্রবলেম থেকে সে বেরিয়ে এসে একদম পুরোপুরি রিলিফ পেয়ে গেছে। তবে ঘটনায় যাওয়ার আগে আমি কয়েকটা কোয়েশ্চেন তোমায় করবো। একটা টার্ম ইউজ করছিলে তুমি, বাস্তু, ঠিক আছে? যখন কেউ পাস্ট লাইফ দেখতে আসে তোমার কাছে বা দেখাতে আসে তার পাস্ট লাইফের জন্য, তুমি সিমটমস কিভাবে বোঝো যে এর পাস্ট লাইফেই প্রবলেম আছে বা এনার পাস্ট লাইফই লাগবে? পডকাস্টের মাঝখানে একটা বিরতি নিলাম বন্ধুরা। আমি পার্থ, অ্যাস্ট্রো ক্রিস্টালস অ্যান্ড পারফিউমের ওনার। আমাদের অ্যাস্ট্রো ক্রিস্টালসে আপনারা বিভিন্ন ধরনের ক্রিস্টাল ব্রেসলেট ও ক্রিস্টাল প্রোডাক্টস পেয়ে যাবেন, যেগুলো অ্যাস্ট্রোলজিক্যালি আমাদের অ্যাস্ট্রোলজার আর আমি দুজন মিলে আমরা আপনাদের জন্য কনসাল্ট করে আপনাদেরকে কোন ক্রিস্টালটা পড়লে আপনার বেনিফিট হবে সেগুলো কিন্তু আমাদের স্টোর নাগের বাজারে রয়েছে, যেখানে আপনারা এসে আমাদের সঙ্গে ফ্রি কনসালটেশন নিতে পারবেন প্রত্যেকটা ক্রিস্টাল কেনার আগে। বিভিন্ন রকম প্রোডাক্টস আছে ক্রিস্টালের উপরে, ক্রিস্টাল ট্রিজ, ক্রিস্টাল পিরামিডস, রক ক্রিস্টাল, ক্রিস্টাল ব্রেসলেট, ক্রিস্টাল অ্যাঙ্কলেট, সব রকম আমাদের কাছে প্রোডাক্টস পেয়ে যাবেন। তাছাড়াও বলে দিই, আমাদের অ্যাস্ট্রো ক্রিস্টালস এন্ড পারফিউমে আমরা এমন একটা কোম্পানি যারা পারফিউম বার করেছি ক্রিস্টাল ইনফিউজ করে, যেখানে আমাদের পাঁচটা ভেরিয়েন্ট আপনাদের জন্য আমরা রেডি করেছি, যেই পারফিউমের মধ্যে আমাদের ক্রিস্টালস অরিজিনাল র ফরম্যাটে দেওয়া থাকবে, যাতে আপনারা যেই পারপাসের জন্য আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছেন সেই পারপাসে আপনারা ইউজ করতে পারবেন। বলে দিই, লাভ পোর্শন, মানি ম্যাগনেট, নেগেটিভিটি রিমুভার, ব্ল্যাক ম্যাজিক রিমুভার আর অরা বুস্টার, এই 5টা প্রোডাক্ট আমাদের কাছে এখন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। যারা যারা নেগেটিভিটিতে ভুগছেন তারা কিন্তু আমাদের প্রোডাক্ট ইউজ করেছে আর তাদের একটা গুড ফিডব্যাকও রয়েছে। যারা যারা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন তারা পর্যন্ত আমাদের সঙ্গে কনসালটেশন করে খুব কম খরচায় তারা কিন্তু ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে পেরেছে। আমাদের কোম্পানি নাগের বাজারে অবস্থিত আছে, তো দেরি করবেন না, আপনারা আমাদের নিচে দেওয়া ফোন নাম্বারে আর অ্যাড্রেসে যোগাযোগ করে আমাদের সঙ্গে ভিজিট করতে চলে আসবেন। আমরা বলে দিই, আমরা ফ্রি কনসালটেশন দিচ্ছি। যারা যারা ক্রিস্টাল নেবেন নিজেদের অরা ঠিক করার জন্য আর যে পারপাসের জন্য, তার আগে আমরা আপনাকে একটা ফ্রি কনসালটেশন দেওয়ার পরই কিন্তু আমরা আপনাকে ক্রিস্টালটা ধারণ করতে বলবো। আমাদের কাছে কিন্তু মোর দ্যান 100 টাইপস অফ ক্রিস্টালস অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের রিলেশনশিপ প্রবলেম, আপনি জব পাচ্ছেন না, আপনার উপরে নেগেটিভিটি আছে, আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে, সব কিছুর কিন্তু আমাদের কাছে সলিউশন রয়েছে। আমি পার্থ, অ্যাস্ট্রো ক্রিস্টালস এর ওনার অ্যান্ড হিলার অ্যান্ড কনসালটেশন করি। তো আমার সঙ্গে যোগাযোগ করতে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। বাকি পডকাস্টটা আপনারা শুনতে পারবেন এখন। হ্যাঁ, প্রথমে তো আমি এই ক্লায়েন্টের থেকে শুনি যে আপনি কেন দেখতে চাইছেন, আপনি কি কোনো ধারণা আছে পাস্ট লাইফ সম্পর্কে? যার থাকে সে বলে, যার নেই সে বলে আমি সবকিছু করেছি ম্যাডাম। আমি প্রথমে বলি তাহলে আমাকে একটা নর্মাল রিডিং করান। বলে আমি রিডিংও করেছি কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। তার ঘটনা শুনলেই না যারা পাস্ট লাইফ করান তখনই তারা বুঝতে পারবেন যে ঘটনাটা পাস্ট লাইফের সাথে রিলেটেড নাকি না এটা নর্মাল তার কোন একটা রিডিং এই হয়ে যাবে। আচ্ছা,
ওটা শুনলে বুঝতে পারবেন, যে যা বুঝতে পারে। বোঝা গেলে তখন তাকে পাস্ট লাইফ দেখানো হলো। এবার পাস্ট লাইফ দেখানোর পরে তখন তার যখন দেখে উঠলো, তখন তাকে আমি, সবার ঘটে না, কিছু কিছু মানুষের, তখন দেখা যাচ্ছে যে পাস্ট লাইফের কিছু প্রবলেম বাস্তু থেকেও তার আসছে। তখন তাকে যখন বাস্তুটা জিজ্ঞাসা করা হয়, শুনি যে বাস্তুর মধ্যেও কিছু প্রবলেম রয়ে গেছে, যার জন্য ওই কর্মটা না এই লাইফে এসে এফেক্টটা বাড়িয়ে দিচ্ছে। মানে এরকম একটা কেস আমি পেয়েছিলাম একটি বাচ্চার, শ্রীরামপুর রিষড়া ওই দিকেরটায় হবে, রিষড়া সম্ভবত। বাচ্চাটি অ্যাডিকশন প্রচন্ড, টিভি মোবাইলের প্রতি, বেশি মোবাইল। বাবা মাকে রাত 2টোর সময় উঠে মারধর করছে, সে নানা রকমের করছে। তো তার বাবা নিজে প্রচুর কিছু মডেলিটি শিখেছে এবং বাদ নেই এমন কিছু করেনি, শুধু পাস্ট লাইফ ছাড়া। তো আমার কাছে নিয়ে আসে পাস্ট লাইফ করো। তো আমি বাচ্চাটাকে দেখে বলি, ওর যা মেন্টাল কন্ডিশন, ও পাস্ট লাইফ দেখতে পাবে না, আপনার পয়সাটা নষ্ট হবে। তখন তাকে বলি যে আপনি তাহলে নর্মাল একটা রিডিং করান। ওই রিডিং করে সেখানে দেখা যায় যে ও পাস্ট লাইফের ওর কর্মা এমন কিছু খুব খারাপ ছিল এবং সামহাও ওই বংশেরই ও কেউ একটা ছিল। আচ্ছা। এবং কর্ম এতটাই তার খারাপ ছিল না, ও যে এই বংশে জন্মেছে এবং বাস্তু তাদের এত খারাপ, ওর উপর এফেক্টটা সব থেকে বেশি এসে পড়েছে। প্লাস ও একটা ফ্যামিলি কার্ডসও বহন করছে, সেম ফ্যামিলির। আচ্ছা। ওই ফ্যামিলি কার্ডস, মানে যেটা ওর দাদুর সাথে পূর্বজন্মের ছিল, মানে ওর দাদু এবং ও কোনো একটা জন্মে একই লাইফে ছিল। আচ্ছা। সেখানে এমন কিছু একটা করেছিল, সেই ঘটনার জন্য আবার দুজনে এখানে জন্মেছে এবং দাদু মারা যাওয়ার সাথে সাথে ওর এই কর্মাটা অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে ওর লাইফটা পুরো শেষ একদম। ওকে। এবং যেহেতু ওর মেন্টাল কন্ডিশন নেই পাস্ট লাইফ দেখানোর মতো, বাস্তু হিসাবে যেটুকু ঠিক করা যায় করা গেল। আদার্স ওকে প্রচুর দিন হিলিং দেওয়া হয়েছিল। লাস্ট টাইম বললাম ওই বাড়ি থেকে আপনি ওকে বার করে দিন, রাখবেন না ওই বাড়িতে। প্লাস বাড়ির মধ্যে দিয়ে একটা ড্রেন এমন গেছে না, পুরো বাস্তুটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, গোটা বাড়িটা মিডিল দিয়ে একটা ড্রেন। ওই ড্রেনটা পুরো পুরো নষ্ট করে দিয়েছে। একটা বাস্তুর মাঝখান দিয়ে যদি ড্রেন যায়, কতখানি খারাপ মানে ওটা। এবং পুরো নেগেটিভ এফেক্ট পাস্ট লাইফের কার্মার জন্য সবটা এসে পড়েছে ওর উপরে। এটা কি কোথাও কোইন্সিডেন্স, মানে এই যে পাস্ট লাইফটা যে ছেলেটা বহন করে আসলো আর এই যে নর্দমাটা যে বাড়ির মাঝখান দিয়ে গেল, এটা কি কোনো কোইন্সিডেন্স হতে পারে? শুনুন, আমাদের কর্মটার উপরেই না, যেটুকু আমি বুঝেছি, কর্মর উপরেই ডিপেন্ড করছে আপনি কোন গ্রহের অবস্থানে জন্মাবেন, কোন ফ্যামিলিতে জন্মাবেন। মানে আপনার বা আমার কর্মটাই ঠিক করবে তোমাকে ওই ফ্যামিলিতে চুজ করতে হবে। চুজটা তো আমি আপনি করি, এটা তো আর কেউ জবরদস্তি করিয়ে দিচ্ছে না। এবং সেই সময় প্ল্যানেটারি পজিশন গুলো এইগুলোই থাকবে, তা না হলে তুমি ওই কর্মের রেজাল্টটা ভোগ করবে কি করে? এবং বাস্তু খারাপটা ডিপেন্ড করছে না, ধরুন সেই বাড়ির বাস্তু অনেক যুগ যুগ ধরেই খারাপ, আচ্ছা, ও যে জন্মালো না, ওর তো খারাপ হওয়ার ওই এফেক্টটা ওর উপরই সবচেয়ে বেশি গিয়ে পড়লো। সেক্ষেত্রে যদি পাস্ট লাইফ দেখার সাথে সাথে মানুষ বাস্তুটাও কারেকশন করে নেয়, সেক্ষেত্রে প্রবলেমটা 100% মিটে যায়। যদি কেউ শুধু পাস্ট লাইফ দেখলো, বাস্তু ঠিক করলো না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম 100% মিটবে না। তুমি একটা কথা এখন খুব ভালো কথা বলে যে এরকম টাইপের ছেলেদের বা বাচ্চাদের এরকম তুমি দেখতে পারলে না পাস্ট লাইফটা, মানে কিরকম টাইপের লোকেদের পাস্ট লাইফ তুমি দেখলে পর বুঝে যাবে যে করাটা খুব মুশকিল হয়ে যায় ওর জন্য? প্রথমত খুব অ্যাডিকশন যাদের থাকে, যে কোনো, আমি সিগারেটের কথা বলছি না, অন্য মানে অন্য জাতীয় অ্যাডিকশন কোনো কিছু, মানে সেটা ড্রাগ হতে পারে, মানে কোনো মদ জাতীয়, অ্যালকোহল জাতীয় জিনিস হতে পারে, আদার্স আরো যা যা আছে, এই ধরনের নেশা যারা অতিরিক্ত করে না, তাদের ওই, দেখুন পাস্ট লাইফটা করানো হচ্ছে অ্যাকচুয়ালি তাকে হিপনোটাইজ করে, কনসিয়াস মাইন্ডটা পুরো ঘুমিয়ে যাবে, সাবকনসিয়াস অ্যাক্টিভেট, ওদের নার্ভের না ওই ক্যাপাসিটিটাই থাকে না। আচ্ছা, এত মানে কিছুতে নার্ভটা শিথিল হয় না। দ্বিতীয়ত দেখতে পায় না হচ্ছে প্রচন্ড যারা অসুস্থ, মানে অতিরিক্ত অসুস্থ, আচ্ছা, তাদেরকে করা একটু রিস্কি হয়ে যায়। কারণ ধরুন পাস্ট লাইফে গিয়ে সে এমন কিছু ট্রমাটাইজ কিছু দেখছে, ওইটা সে তখন গিয়ে কেউ চিৎকার করে, কেউ কাঁদে, এক একজন এক একটা অ্যাক্টিভিটিস করে, ওইটা তার পক্ষে একটু কষ্টকর হয়ে যেতে পারে। আরেকটা দেখানো উচিত না, সে নিজেই জানে না যে পাস্ট লাইফ দেখতে আসছে, মানে এরকম আমার কাছে হয়েছে। আচ্ছা, দিদি কথা বলেছে, টোটাল 1 মান্থ একজন মহিলা কথা বলে গেল, দেখলো, প্রবলেম বললো, একবারও বলেনি যে তার নয় প্রবলেমটা, বলছে আমি চাকরির প্রবলেমের জন্য দেখতে চাই, হ্যাঁ ত্যান যাই হোক কিছু। দেখতে যখন এসছে 2টি মেয়ে 1টি ছেলে, আমি প্রশ্ন করি তাহলে 2 বোনের কে দেখবেন, মানে দুজনের, বলে না আমরা কেউই না, দেখবে ওই ছেলেটি যে ভাই। আমি তো অবাক,
এবং সব থেকে বড় কথা, ভাই জানেই না যে সে পাঁচ লাইফ দেখতে আসছে। দ্বিতীয় কথা, 21-22 বছরের একটি ছেলে, ওই বয়সে তো তারা চাকরি পাচ্ছে না, এটা তো বিশাল কোনো ম্যাটার না। অ্যাটলিস্ট জীবনটা একটু চলুক, এটাও বোঝা দরকার যে আমার জন্য পাঁচ লাইফটা দরকার কিনা। মানে সবটাই, যার টাকা যাচ্ছে, আমি পয়সা নিচ্ছি মানে আমি কখনো মানুষকে মিসগাইড করব না। ঠিক। তার হার্ড এন্ড সোল মানিটা তার তো যাচ্ছে, আমি তো বেকার সে আমাকে ফিসটা দিচ্ছে, প্লাস আমিও আমার টাইমটা দিচ্ছি, সেও তার টাইম দিচ্ছে। 21-22 বছরের একটি ছেলে যেটা কেরিয়ার শুরুই করেনি, সে আজকে চাকরি পাচ্ছে না, কাল পেয়ে যাবে। অ্যাটলিস্ট 5-6 বছর দেখুক, তবেই তো বোঝা যাবে যে প্রবলেমটা আমার পাস্ট লাইফ থেকে কিনা। হতেই পারে না অন্য নর্মাল কোনো প্রবলেম, একটা রিডিং এ বা একটা হিলিং এ সমস্যা সমাধান হবে। সেই জন্য মানে অহেতুক পাস্ট লাইফই যে আমাকে করতে হবে এটা না করে, আগে আমি যে করার তার সাথে আলোচনা করি, থেরাপিস্টের সাথে সঠিক সিদ্ধান্ত নিই যে আমার ক্ষেত্রে কোনটা অ্যাকিউরেট হবে। আচ্ছা আচ্ছা, তো এবার একটু ঘটনার দিকে চাই। অনেকটা আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম, যারা আমাদের নতুন দর্শক তারাও একটু বুঝতে পারলো। তাহলে তুমি একটু বলো যে তুমি তো অনেক পাস্ট লাইফ রিগ্রেশন করেছো প্রচুর লোকেদের, তোর মধ্যে থেকে খুব একটা ডিফিকাল্ট কেস তোমার কাছে কিরকম এসেছিল? ডিফিকাল্ট কেস তো প্রচুর আসে, তার মধ্যে দুটো আপনাকে বলি। রিসেন্ট এসছে একটি মেয়েটি কলেজের প্রফেসর, সব ঠিক, কিন্তু মেয়েটির দীর্ঘ প্রায় 6 বছর চেষ্টা করছে, বিয়ে হচ্ছে না। আচ্ছা, মানে বিয়ে হচ্ছে না মানে প্রত্যেকটা ক্ষেত্রেই একই ঘটে। ছেলেরা আসে, দেখে, পছন্দ করে, 2-4 দিন কথা বলে, কিন্তু একটা সময় গিয়ে, ধরুন মিশছে, কথা বলছে, দেখা করছে, এক সময় গিয়ে তারা নিজেরা না, মানে একটা টাইম মেশার পরে তাকে রিজেক্ট করে, এবং প্রতিটা সম্বন্ধে মেয়েটা বলছে ঠিক একইভাবেই কেটে যায়। আচ্ছা। এবং যেটা নষ্ট হয়ে যায়, ছেলের বাড়ি থেকে না, ছেলেটি আপত্তি করে প্রতি ক্ষেত্রে। আচ্ছা। তা ওর মনে হয়েছে যে এটা কোনো আমার পাস্ট লাইফের ঘটনা না তো, কারণ সবকিছু মডালিটিও দেখে নিয়েছে, মানে বিভিন্ন তাবিজ কবজ নেওয়া, যেটা নিউমারোলজিক্যালি নাম চেঞ্জ করা, বাস্তু দেখানো, অ্যাস্ট্রোলজিক্যালি দেখা, সেই রকম এই ঘটনা সেম প্যাটার্ন ঘটার মতো কিছু পাইনি। আচ্ছা, অ্যাকচুয়ালি প্যাটার্ন কেন রিপিট হচ্ছে এটা কিন্তু পাস্ট লাইফ ছাড়া অন্য কিছুতে বোঝা সম্ভব নয়। তখনও পাস্ট লাইফ দেখতে আসে যে ম্যাম সেম ঘটনা কেন ঘটে, বিভিন্ন ছেলের বিভিন্ন রকমের যুক্তি থাকতে পারে, কিন্তু একই যুক্তি কেন থাকে। ওর পাস্ট লাইফটা দেখতে গিয়ে প্রথমে যে লাইফ টাইমটাতে যায়, সেই লাইফ টাইমটায় কিছুই দেখতে পায় না। এরকমও হয়, সোল না আমাদের প্রথমেই নিজের ভুলটা কিছুতে দেখতে যায় না। যেমন আমরা বাস্তব জীবনে আপনি একটা অন্যায় করেন, চট করে কিন্তু স্বীকার করতে চাইবেন না আমি এটা করেছি, যত পারবেন অ্যাভয়েড করে সেই জায়গা থেকে। সেম সোলও করে। তা ও প্রথমে যে লাইফটা দেখে, প্রচুর অন্ধকার, জঙ্গল, গাছপালা, শুধু জঙ্গলের মধ্যে ঘুরছে এবং একা। আচ্ছা, যে একাকিত্বটার এই লাইফেও আছে, মা ছাড়া আর কেউ নেই। এবং আমি একটা টাইমে বুঝতে পারি প্রায় 1.5 আওয়ার সেম প্যাটার্ন করতে থাকে। আচ্ছা, আমি তখন বুঝতে পারি যে কোনো কারণে কিছুতেই সোল দেখতে চাইছে না নিজের দোষ কি, যেই ওই জায়গাতে আমি নিয়ে যাচ্ছি না, আবার ব্যাক করে অন্যদিকে গিয়ে আমার মাইন্ডটাকে ঘুরিয়ে দিচ্ছে। ওকে। আমি তখন তাকে পরিষ্কার বলি যে তার বাস্তবের যে নাম, যে তুমি যদি তোমার এই প্যাটার্ন থেকে বেরোতে চাও, তুমি যত অন্যায় করো না কেন তোমাকে দেখতে হবে, আর না যদি দেখো আমি তোমাকে ছাড়বো না। দেখতে তোমাকে হবে, না দেখলে মনে রেখো কোনো জন্মে তুমি এই প্যাটার্ন থেকে বেরোতে পারবে না। এবার তুমি ডিসাইড করো তুমি কি করবে। নিজের অন্যায় তোমাকে দেখতে হবে। তুমি এমন কিছু করেছো, বারবার তুমি তার সামনে যাচ্ছ, তুমি ব্যাক করে যাচ্ছ, তুমি আমার মাইন্ড ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছো, তুমি বোঝাতে চাইছো যে তুমি দেখতে পাচ্ছ না বা পাবে না, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে যেতে হবেই ওই লাইফে। বলে কিছু নাম, কিছু যেভাবে প্রসেস করে ওইভাবে অ্যাটলিস্ট তারপরও আরো 15-20 মিনিট বলার সব পরে তখন সে বললো, মানে ভাবুন 1.5 ঘন্টা পর, তখন সে বলল যে আমি একটা জায়গাতে গেছি, আমার মা রয়েছে এবং ওই মা এই লাইফেরই মা। আচ্ছা। মা আছে, বাবা যে আছে তাকে উনি এই লাইফে চেনেন না, সবকিছু আছে। আমি কলেজে পড়ি, আমার বয়স 20-22 হবে, এখন মেয়েটির বয়স হবে 36-37 এরকম, 20 বছরের মেয়ে এই ধরনের। আমি তারপরে দেখতে দেখতে বলে আমি একটা মুভি হলে আছি। কার সাথে মুভি দেখছো? না, চেহারার বর্ণনা, একটা ভীষণ রোগা একটা ছেলে, তার সাথে মুভি দেখছি। মুভি দেখে বেরিয়ে কে ছেলেটি কে, তখন বলে তার সাথে আমার সম্পর্ক আছে, এবং বেরিয়ে বলে প্রচন্ড ঝগড়াঝাটি হচ্ছে। আমি ছেলেটাকে চিনতে পারছো? প্রথমে কন্টিনিউ ডিনাই করে গেল আমি ছেলেটাকে চিনি না। যখন আমি বললাম কে, ভালো করে দেখো তো, চোখের দিকে তাকিয়ে, কে তুমি, কে লাইফে চেনো? অনেক পরে বললো যে এর সাথে আমার ছোটবেলার সম্পর্ক ছিল, প্রেজেন্টে আমার মানে
স্কুলে 9 বা 10 থেকে এরকম সম্পর্ক ছিল, বন্ধু থেকে সম্পর্ক। আমি ওই লাইফে ওকে, সে আমার সাথে খুব মানে একটা নর্মাল ঝগড়াঝাটি হচ্ছে বলে কাছে তার পেন বা কিছু ছিল, সেটা দিয়ে পুরো হাতের মধ্যে এমন মারলো, পুরো গর্ত হয়ে রক্ত বেরিয়ে গেল, মানে প্রচন্ড জোরে আঘাত করলো তাকে। আচ্ছা। এবং আঘাত করার ফলে সেই ছেলেটি তো অসুস্থ হয়ে পড়লোই, প্লাস তার সাথে আর যোগাযোগ রাখেনি। এবং তারপর থেকেও বলছে যে আমি প্রচন্ড বাজে লাইফ লিড করি। কিরকম বাজে? কারোর কথা শুনি না, প্রতিদিন একটা ছেলের সাথে ডেটিং করি। এটা প্রেজেন্ট লাইফে না পাস্ট লাইফে? পাস্ট লাইফে। আচ্ছা। বলছে আমি প্রতিদিন একটা ছেলের সাথে ডেটিং করি। এবং মেয়েটি প্রচন্ড কাঁদছে কারণ ও মানে নিতে পারছে না যে আমি এতটা খারাপ কাজ করেছি। বলছে তাদের থেকে পয়সার জন্য তাদের সাথে মিশছি, জিনিসপত্র নিচ্ছি, ইউজ করছি, তারপর তাদেরকে আবার ফাঁসিয়ে দিচ্ছি বিভিন্ন কাজে। বলছে আমি যা খুশি করে গেছি আমি ছেলেদের সাথে, যা খুশি। ইভেন মাকে পর্যন্ত দেখে সে মার্ডার করে দেয় একটা টাইমে। মার্ডার করে দেয় কেন না, মা প্রচন্ড ভাবে প্রতিবাদ করে তাকে বলে যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমাকে আমি কোনো রকম টাকা পয়সা সম্পত্তি দেবো না। কিভাবে মার্ডার করে? রাত্রিবেলা মা ঘুমোচ্ছে, ও মার পাশে শুয়ে আছে, বেরিয়ে এসে বাইরে আসে। তার মা যখন ঘুম থেকে ভেঙে তাকে ডাকতে এরকম আসে, সে হঠাৎ করে পেছন থেকে ঘুমের মধ্যে মাকে ধাক্কা মারে। মা পুরো পড়ে যায়, মাথাটা এমন লাগে দেওয়াল বা একটা বলে একটা কাঠের জিনিস রয়েছে সেখানে গিয়ে তার মা পড়ে, মানে মাথায় এমন চোট লাগে মা সঙ্গে সঙ্গে সেখানে মারা যায়। এবং পরেও প্রেজেন্ট করে যে মা ঘুমের মধ্যে উঠে পড়ে এভাবে মারা গেছে, কিন্তু বলে যে আমি মেরে ফেলেছিলাম আমার মাকে। মানে খুব বাজে লাইফ লিড করে, খুব বাজে। বলছে শুধু তাই না, মা মারা যাওয়ার পরে মানে আমি এত খারাপ জীবনযাত্রা পালন করেছি। আপনি কি অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, উইচক্রাফট, স্পেল কাস্টিং, ট্যারেট কার্ড রিডিং বা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করেন? যদি আপনি আপনার অকাল্ট সার্ভিসেস গুলো আমাদের পডকাস্ট চ্যানেলে এসে শেয়ার করতে চান, ডেফিনেটলি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর ফিচার হয়ে যাবেন টিআরসি পডকাস্টে। আমি এটা ডিজার্ভ করি এই লাইফ। এবং অসম্ভব কান্নাকাটি করে। ওখানে একটা জায়গা আছে যেখানে মানে পাস্ট লাইফের ক্ষেত্রে করা হয় যে তুমি কার্মা রিজলভ করে ওই লাইফের ডেথ পিরিয়ডে গিয়ে, যেটা সোল চেম্বারে নিয়ে যাওয়া হয়, যে সেখানে গিয়ে দেখো যে তোমার বলছে, আমি নিজেই বলছে আমি যা করে এসেছি আমার সাথে এই লাইফে আর রিলেশনশিপের কোনো সম্পর্কে আমার সাথে ভালো হবে না। মানে কোনোভাবেই সে উত্তর পেলো না। আমি ওখানে একটা ফিউচার প্রোগ্রেশন বলে হয়, ফিউচার দেখানোর, যে বিয়ে হলো কিনা, বলছে না আমার কেরিয়ার খুব ভালো কিন্তু বিয়ে হয়নি আমার, আমি সে একাই রয়েছি। পাস্ট লাইফে একটা টাইমের পরে ওখানে দেখানো হয় যে তুমি তোমার প্রেজেন্ট লাইফের ফিউচার দেখো। আচ্ছা, ফিউচার রিগ্রেশন মানে ফিউচার প্রোগ্রেশন ওটাকে বলে। পাস্ট লাইফ ফিউচার প্রোগ্রেশন। ওই ফিউচার প্রোগ্রেশনে গিয়েও দেখছে যে আমি বলছি দেখো তো 2 বছর পরে তোমার বিয়ে হয়েছে কিনা বা কি কেমন আছো, বলে এমনি ভালো আছি কিন্তু না আমার বিয়ে হয়নি। তো এরকম মানুষদের পাস্ট লাইফ যে করেছে, মানে তো তোমাদের উপরে কোনো এফেক্ট পড়ে না? ওরকম এফেক্ট কিছু, কারণ প্রোটেকশন নিয়ে করানো হয়, একটা মেন্টাল এফেক্ট তো পড়েই। কারণ এটা সত্যি খুব ডিস্টার্বিং একটা, মানে এটা তো ধরুন কিছুটা এরকম দেখে যে ঘুরছে মানুষ, হঠাৎ তাকে এসে কেউ মার্ডার করে দিল, সে দেখছে। এবং সেই সময় তার চিৎকার, বডি ল্যাঙ্গুয়েজ আপনি ধারণা করতে পারবেন না। তাকে বোঝানোই যায় না যে তুমি মারা যাওনি, ওটা পাস্টে মারা গেছো। চিৎকার করতে থাকে আমি মারা গেলাম। এবং আমিও কিছুদিন খুব রেয়ারেস্ট ঘটনার জন্য আমারও মনটা খারাপ থাকে। তো আর সব থেকে খারাপ থাকে কি, যে এমন কর্ম আমার হাতেও নেই ঠিক করার। ঠিক কি করব আমিও বা কি করব? তখন তাকে বলা হয় যে তুমি যত পারো ফরগিভনেস করো। যে ডেস্টিনি আমাদের কর্মের ভগবান দিয়ে পাঠিয়েছে ওটা তো ক্ষমতা নেই। অ্যাটলিস্ট জানার ফলে কি হয়, এখানে মানুষ প্রশ্ন করতে পারে তাহলে আমার পাস্ট লাইফ থেকে কি হলো। আমি অ্যাটলিস্ট পথটা জানলাম, কি করলে আমি ঠিক থাকবো। মানে ওই যে কেন হচ্ছে না বলে চিরকাল তো আমরা অন্য লোককে দায়ী করে যাচ্ছি, যে আমার বিয়ে হচ্ছে না, হয়তো ছেলের বাড়িই খারাপ, বা আমার মা বাবা আমার জন্য বাজে বাজে সম্বন্ধ আছে কিছু একটা। তা অ্যাটলিস্ট এটুকু বোঝা যায় না পুরোটাই আমি দায়ী, আমার জন্যই আমি এগুলো ডিজার্ভ করি। অ্যাকসেপ্টেন্সটা যখনই বেড়ে যাচ্ছে না, তখনই আমাদের পাস্ট লাইফের কর্মাগুলো কমতে থাকে। এবং ফরগিভনেস করতে করতে ফরগিভনেস পাওয়ারের এত পাওয়ারফুল, দেখা গেছে সত্যি একটা টাইমের পরে সে ওই জায়গাটা থেকে মুক্ত হয়ে গেছে। তো তুমি এই যে মেয়েটার কথা তুমি বললে, সে কি সত্যি এই লাইফে মুক্তি পাবে? ওকে আমি ফরগিভনেস করতে বলেছি প্রচুর ভাবে। এবং আমি বললাম যে তুমি
ওর জন্য যে গাইডেন্স আসলো, যে কি করলে তাহলে ওর জন্য একটা গাইডেন্স চাওয়া হয় যে কি করলে অ্যাকচুয়ালি মুক্তি তো পেতে হবে, কি করলে। ওকে তখন বললো যেসব মেয়েরা এই ধরনের অত্যাচারিত হচ্ছে বা ভুল ট্র্যাপে পা দিচ্ছে, তুমি তাদের জন্য সেবা করো। আচ্ছা, সেবা মিন্স টাকা দিয়েই সেবা তা নয়, দুটো ভালো কথা বলি, তাদের কথা শুনে যদি দেখো যে কোনো মেয়ে ভুল পথে যাচ্ছে, তাকে যেভাবে হোক ট্র্যাপ থেকে বাঁচানোর, বা এই ধরনের ভুল পথে যাওয়ার ফলে কোনো মেয়ের ধরুন জীবনটা এমন হয়েছে ফ্যামিলি তাকে ত্যাগ করেছে, সমাজ ত্যাগ করেছে, এরকম তো আছে আমাদের সমাজে, তুমি তার পাশে গিয়ে দাঁড়াও। যখনই সে সেম জিনিসটা করতে থাকবে না, ওটা ব্যালেন্স হতে থাকবে নিজের কর্মটা, হতে হতে একটা টাইমে সত্যিই হয়তো আসবে যখন বিয়ে না হলেও একটা সুষ্ঠু সম্পর্কে অন্তত সে যেতে পারবে। এই যে অনেক মেয়েদের বিয়ে হয় না, তারা বিয়ে করছে না, হ্যাঁ, এরকম অনেককেই দেখেছি আমি, যে আজ তারা 60 ইয়ার্স 62 ইয়ার্স ওল্ড হয়ে গেছে কিন্তু তারা বিয়ে করেনি। সেটা কি তাদের কোথাও না কোথাও পাস্ট লাইফের সঙ্গে কানেক্টেড থাকতে পারে? এখানে দু তিনটে হতে পারে। একটা হতে পারে হয়তো আগের লাইফের বিয়ের এরকম ঘটনা আমার কাছে একটা এসেছিল, একটি অল্প বয়সী মেয়ে অপথলমোলজিস্ট দুর্গাপুরের আসে, বলে যে একটা রিলেশনশিপে আছে কিন্তু বলছে ম্যাম আমার বিয়ে করতে ভয়। যেই আমার বয়ফ্রেন্ড আমাকে বলে যে বিয়ের কথা বাড়িতে বলতে আমি কাঁদতে থাকি, মানে মা বাবাকে ছেড়ে যাবো বলে না, আমার জন্য কি একটা ভয় আমার মধ্যে কাজ করে। কেন ওই ভয়টা পাই? ও দেখেছিল পাস্ট লাইফে ওর এই বয়ফ্রেন্ড অনেক বছর আগে, সেটা 17 কত সালের, আমার ডেট এক্স্যাক্টলি মনে নেই, ও দেখে যে কোনো চার্চে বিয়ে হচ্ছে, জাস্ট ও গেছে, হাজবেন্ড গেছে, দুটো ফ্যামিলি বসে, কিন্তু দুটো ফ্যামিলির মধ্যে সম্পর্ক খুব একটা ভালো না, এদের মধ্যে সম্পর্ক ভালো বলে বিয়ে বাড়ির লোক মেনে নিয়েছে, জাস্ট রিং এক্সচেঞ্জ যে জায়গাটাতে হয় করবে বলে হঠাৎ চিৎকার করছে যে এ কি, আমি তো মরে গেলাম, আমাকে তো মেরে ফেললো। এবার আমি বুঝতে পারি না কে মেরে ফেললো, মাদার ইন ল পেছন থেকে এসে ওকে ছুরি বসিয়ে মেরে ফেললো ওই টাইমটাতে। ওই যে ও ট্রমা এবং মারা যাওয়া, মানে ও যে ছুরি বসালো এবং ওর হাজবেন্ড যে ছিল তাকে যে নিয়ে চলে গেল, ওই ট্রমাটা থেকে না ওর বিয়ের প্রতি ট্রমা রয়ে গেছে সোলের, যে বিয়ে করতে গেলেই বোধহয় আমি মারা যাব বা আমার কিছু একটা ঘটনা ঘটবে, বিয়ের প্রতি ফোবিয়া। ওটা ওখানে যখন মানে যে প্রসেসে হয় কাট করে ঘটনাটাকে রিক্রিয়েট করানো হয় প্রসেসে, যদি রিক্রিয়েট করানোর সিচুয়েশন থাকে, মানে এত খারাপ যদি হয় রিক্রিয়েট করানো যায় না, বা অনেক সময় হয় সোলের এত ইগো সে চাই না ওটাকে আমি ঠিক করব, এত ইগো, এরকম ঘটনা এসছে আমার কাছে। তো রিক্রিয়েট করে করানো হয় যখন, তারপর ওকে বিভিন্ন প্রসেস বলা হয় তুমি করো। ওই মেয়েটি দেখে গেছে প্রায় 1-1.5 বছর আগে, ও তার 3-4 মাস পরে বললো যে আমার অনেক কমেছে, আমি এবার ছেলেটির বাড়ি থেকে বলেছি কথা বলতে আসবে, ম্যাম ভালো আছি আমি, মানে এবার আমি অ্যাকসেপ্ট করতে পারছি যে না বিয়ে, ওই ভয়টা চলে গেছে যে বিয়ে হলেই আমার কিছু একটা হবে। আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যখন তুমি পাস্ট লাইফে নিয়ে যাচ্ছ কাউকে, সেটা একটা ট্রান্সের মধ্যে রয়েছে, এবার সে তো অনেক রকম পাস্ট দেখতে পারে, অনেক রকম, মানে সে পাস্ট লাইফ বলতে গেলে সেটা এই প্রেজেন্টেরও পাস্ট হচ্ছে, আবার আগের জন্মেও পাস্ট হচ্ছে, কোনো সেঞ্চুরিজেও চলে যাচ্ছে, মেডিভেল টাইমসেও চলে যাচ্ছে, তো তোমরা কি করে বুঝো? প্রেজেন্ট লাইফের পাস্ট দেখে না কেউ। আচ্ছা, হ্যাঁ, কারণ ওইভাবে এটাকে বলা হয় যে তোমার দেখুন প্রেজেন্ট লাইফের পাস্টটা জমা আছে আমার কনসিয়াস মাইন্ডে, এবং আপনাকে যদি বলা হয় যে আপনি আপনার এই জীবনটার পাস্টের ঘটনা বলুন, ধারাবাহিক কিন্তু বলতে পারবেন না, আপনার সাবকনসিয়াস ওইটুকুই স্টোর রেখেছে যেগুলো স্পেসিফিক্যালি হতে পারে আনন্দের বা দুঃখের বা ট্রমাটাইজ, পুরো একেবারে পুরো ধারাভাষ্য কারণ মনে থাকে না। সেম পাস্ট লাইফেরও যে জীবনটা সে দেখছে পুরো কিন্তু ওরকম একেবারে আমি ভাত খাচ্ছি চান করছি, কিছু ইভেন্টসও থাকে, কিছু মেজর সাবকনসিয়াস ধরে রাখে কোনটা সেই ইভেন্ট, যে ইভেন্ট আমার কাছে হয় ভালো বা খারাপ, হয় আনন্দের বা দুঃখের। আমি যেটা করার চেষ্টা করি, যে দেখতে আসছে পাস্ট লাইফ, ম্যাক্সিমাম মানুষ, কেউ খুব কম থাকে যারা দেখতে আসে যে আমি আমার সোলের আপডেটেশন বা কোনো কারণ নেই, আমি শুধু দেখতে চাই আমি কি ছিলাম, সেটা খুবই কম সংখ্যক মানুষ থাকে। আছেন একজন যিনি পার্টিকুলার 4 থেকে 5 বার করাচ্ছেন যে আমি আরো করব, আমি জানবো আমি কি ছিলাম, কিন্তু বেশিরভাগ মানুষই দেখতে আসেন কোনো সমস্যা, আমার সাথে কেউ কিছু খারাপ করছে, কেন করছে, বা আমার সঙ্গে একটা জিনিস ঘটছে সেটা কেন ঘটছে। এবার সবসময় আমরা ভাবি কি ও আমার সাথে খারাপ করছে, ওই খারাপ করছে, আমি তো ভালো, প্রেজেন্ট লাইফে মানুষটি হয়তো সত্যি খুব ভালো, কিন্তু
কোনো না কোনো দিন তুমি তার সাথে কিছু করেছো বলেই আজ সে করছে। আমি যেটা চেষ্টা করি, ও তোমার সাথে পাস্ট লাইফে কি করেছে দেখার প্রয়োজন নেই, সেটা তো তুমি জানোই, ও মানুষটা খারাপ তোমার সাথে খারাপ। তুমি কি করেছিলে এইটাই, ওই জায়গাটাতে আমি মেন ফোকাসটা করি, যে তুমি তুমি কি করেছিলে তার সাথে, এইটা দেখা জরুরি। তবেই বোঝা যাবে তোমার কর্মটা কি ছিল। তোমার তো কোনো খারাপের জন্যই এই জন্মে করছে। কেউ কেউ হয় প্রথম জন্মে দেখলো যে অনেকে নিজেকে সাপ, একটি মেয়ে দেখেছিল প্রথমে দেখছে সাপ প্রচুর। এবার আমি ভাবলাম ওটা ও ফিজিক্যাল বডিতে, মানে মানুষ বডিতে চারপাশে সাপ। আমি বললাম ঠিক আছে সাপ, আচ্ছা তুমি সাইড কেটে যাও, পাশে গিয়ে দাঁড়াও, সাপগুলো চলে যাক। বলছে আমি তো সাপ। আলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে সাপ, দেখো তো তুমি কি করছো। তুমি, আমি গুহায় ঢুকে গেছি, খুব অন্ধকার, আমি কিছু বেরোতে পারছি না গুহা থেকে। ঠিক আছে কিছুক্ষণ থাকো। সবসময় না সোলকে যদি খুব হড়বড় হড়বড় করতে বলা হয় তাড়াতাড়ি না, ঠিক আছে তুমি ওই জায়গাটায় থাকো, ওই জায়গার ওই থাকাটাকেও তুমি এনজয় করো। হয়েছে থাকা, এবারে বেরোবে গোয়া থেকে? হ্যাঁ বেরোবো। এবার সে বললো আমি বেরিয়ে গাছের মাথায় উঠেছি। আমি তখন তাকে বললাম তুমি কি কাউকে আঘাত করতে সাপ অবস্থায় যখন ছিলে? মানে এই লাইফের যে ঘটনা সেটাতে ও খুব আঘাত পাচ্ছে মানুষের থেকে, তা তুমি কি আঘাত করেছিলে কাউকে? সেই কোনো কার্স হতে পারে। বললো না আমি ওই লাইফে খুব ভালো ছিলাম, কাউকে করতাম না। তা আমি ঠিক আছে এখানে তো কিছু দেখতে পেলে না, তাহলে তুমি এবারে এই থেকে যে লাইফে তুমি কোনো মানুষ ছিলে সেখানে যাও। আচ্ছা, এবারে ধীরে ধীরে সে সেখানে গেল। প্রচুর থাকে যে প্রথমে নিজেকে কেউ দেখে আমি গাছ, কারেক্ট, হ্যাঁ একদম, কারণ সেটাকে আমি দেখতে দিতে দেখো একটি মেয়ে মানে 3টে বা 4টে লাইফ কন্টিনিউ দেখে গেল ও যে সাপ, আমি সাপ, আমি সাপ। এবং ও দেখতে এসেছিল ওর বাচ্চা কেন হচ্ছে না। আপনি ভাবতে পারবেন না কোন লাইফের কোন কর্ম সাপ অবস্থাতে ও দেখছে ও অন্য সাপের ডিমগুলোকে ভেঙে ফেলছে, নষ্ট করছে। ওর কিন্তু মানুষ হিসাবে কোনো জন্মের কর্মটা এই জীবনে লাগেনি। ও সাপ যে অবস্থায় অন্য সাপের বাচ্চাকে নষ্ট করছে, ওই কার্স ওখান থেকে ঘুরতে ঘুরতে এসে যখন মানুষ হলো তখন সেই নেচার কিছুটা থেকে গেল। কি করতো তখন? মেরে ফেলতো না। ওই লাইফটা অন্তত প্রায় 1 ঘন্টা শুধু দেখে গেছে আমি সাপ, শুধু আমি অন্য সাপের ডিম নষ্ট করছি। এবারে অনেক কষ্টে ওকে হিউম্যান বিং এ আনা হলো, অনেক কষ্টে এনে দেখা গেল। আমি তখন বললাম যে তুমি মানুষ যখন, তখন কি কোনো বাচ্চাকে মেরে ফেলেছিলে বা কিছু? না, মেরে ফেলেনি। ও স্কুল টিচার ছিল কিন্তু প্রচুর মারতো বাচ্চাদের, মানে অকারণ বাচ্চাদের যত কষ্টদায়ক শাস্তি হয় তাই দিত, মারতো। এবং ওর শাস্তির ফলে এমন হতো বাচ্চারা ট্রমাটাইজ হয়ে স্কুলে আসা বন্ধ করে দিত, স্কুল আসতো না, স্কুল চেঞ্জ করে দিত, বাড়িতে অসুস্থ হয়ে পড়তো। মানে বাচ্চাদের প্রতি একটা, এই লাইফে তার কিছুতেই বাচ্চা হচ্ছে না, মানে ওই কার্সটা, ওই এটা ওকে শাস্তি হিসাবে এই লাইফে কি সন্তান স্নেহ থেকে বঞ্চিত। যখন কেউ পাস্ট লাইফ দেখে, এই প্রেজেন্ট লাইফে যখন সে ফেরত আসে, মানে ট্রান্স থেকে সেই লাইফে চলে আসলো, তার কিরকম রিয়াকশন হয় যখন তার কনসিয়াস মাইন্ডটা জেগে উঠলো? কারণ এতক্ষণ তো সাবকনসিয়াস মাইন্ড দিয়ে কথা বলে যাচ্ছিল সে, তো যখন কনসিয়াস মাইন্ডে চলে আসলো সে কি ওই পুরোনো স্মৃতিগুলো আবার দেখতে পায় চাইলে পর? সে এক অদ্ভুত অনুভূতি, মানে এটা বোধহয় যারা করায় তারাই এটা এক্সপিরিয়েন্স করে, ভুলে যায় না, প্রত্যেকের প্রত্যেকটা মনে থাকে। কেউ যদি খুব ভালো দেখে সে তো একটা আনন্দের মুহূর্ত নিয়ে ফিরে, ম্যাক্সিমাম মানুষই উঠে চুপ করে খানিকক্ষণ বসে থাকে এবং একটাই কথা আমাকে বলে যে থ্যাংক ইউ, আপনি না দেখালে বা আমি না দেখতে পেলে আমি ভাবতেই পারতাম না আমি এতটা খারাপ মানুষ ছিলাম। আমার নিজের সম্পর্কে আমার খুব ভালো ধারণা ছিল। আমি জাস্ট গতকালই যিনি দেখলেন, উনি ইউকে থেকে দেখেন, উনি প্রায় 3টে থেকে 4টে লাইভ দেখছেন পরপর। উনি আমাকে একটা খুব সুন্দর রিভিউ লিখে দিয়েছেন, দিয়ে আমাকে বললেন যে পত্রলেখা, তোমার কাছে কৃতজ্ঞ, কারণ তুমি আমার নিজের সম্পর্কে ভুল ধারণাটা ভেঙে দিয়েছো। আমি চিরকাল ভাবতাম আমার মতো ভালো মানুষ আর হয়ই না, আমি খুব অ্যাডজাস্টেবল, ভীষণ গ্রাউন্ডেড, কিন্তু আমি এত ইগোয়েস্টিক ছিলাম, এত খারাপ ছিলাম। মানে মানুষ তখন বুঝতে পারে, দেখুন মানুষ ভালো খারাপ হয় না, সোলের নেচার। এবার আমি কোন জন্মে কি করে এসেছি সেটার অনুযায়ী তো এ জন্মের বিচার হবে না। ওই যে বোঝাটুকু মানুষ বুঝতে পারে, রিয়েলাইজ করে এবং সত্যিই চেষ্টা করে, তখন বোঝে কি না আমার ভেতরে তো এইগুলো আছে, এটাকে তো আমি কোনোদিনও গুরুত্ব দিইনি, এই খারাপ নেচার তো সত্যিই আমার এই লাইফেও রয়েছে, কিন্তু আমি সেটাকে গুরুত্ব দিইনি বা বুঝতে পারিনি। বা আমি এটুকু বুঝতে পারছি, বেশিরভাগ মানুষ বলে যে আমার সাথে এই খারাপটা আমি ডিজার্ভ করি, হয়তো আমি যা করে এসেছি এর থেকে বেশি খারাপ হওয়ার কথা, তার কিছুই হচ্ছে না।
এইটাই বেশিরভাগ মানুষ বলে যে আমার সাথে ওই লোকটা যতটা খারাপ করছে আমি তার থেকেও খারাপ তোর সাথে করেছি। একটি মেয়ে দেখতে এসেছিল, ও পাস্ট লাইফে ওর হাজব্যান্ডকে মার্ডার করে, নিজের মাকে মার্ডার করে। এই লাইফে হাজবেন্ডের সাথে সম্পর্ক তো ভালো নাই, নিজের মায়ের সাথেও ভালো না, ইভেন সন্তানের সাথেও। কিন্তু দেখার পরে আর বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়, জানেন তো। যখন দেখছো ওই মেয়েটি যে ওর হাজব্যান্ডকে মেরে ফেলছে, এ জন্মের মাকে মেরে ফেলছে, এ জন্মের মা ওই লাইফে মাদার ইন ল ছিল, ওর বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, গলার ভয়েস প্রায় তখন ছেলে ছিল। আচ্ছা, কি দৃঢ় গলার ভয়েসের মধ্যে, মানে মেরে ফেলার, যখন মেরে ফেলেছিল তখন তার মধ্যে বিন্দুমাত্র রিপারকেশন ছিল না। সেম এতটুকু কাঁদলো না, এতটুকু রিপারকেশন নেই, মানে বেশ করেছি মেরেছি এরকম টাইপের একটা। ওঠার পরে তখন কাঁদছে আর বলছে যে ওরা আমার সাথে যা করে কিছুই না, আমি যা করেছি। আমি আর কোনোদিনই অভিযোগ করব না যে ওরা আমার সাথে কেন করছে, এবং আমি চাই এই জন্মে আমার যেন সবটা শেষ হয়ে যায়। অদ্ভুত পরিবর্তন হয়ে যায় মানুষের জীবনে। আরেকটা ছোট্ট ঘটনা বলি, একটা বলতে তো একটা মনে পড়ে। একটি মেয়ে দেখতে এসেছিল, কি জায়গাটা, বেথুয়া ডহরি থেকে, নদিয়ার বেথুয়া ডহরি। ও দেখতে আসে হাজব্যান্ডের সাথে কিছু প্রবলেমের জন্য, এই জন্য যাই হোক কিছু, এবং এসে যে ঘটনা দেখে, এবং ঘটনা দেখার তখন তো যে দেখে সলভ হয়ে যায়, দুদিন পরে আমাকে মেসেজ করে যে ম্যাম জানেন অদ্ভুত ঘটনা ঘটেছে পাস্ট লাইফ দেখে। আমি কি, আগে হাজব্যান্ডের সাথে রিলেশন নেই আর কি, ডিভোর্স হয়ে গেছে। আগে আমার হাজব্যান্ডের ফেসবুকে ফটো ছবি রিলস আসলে আর ভীষণ রাগ হতো, আমি মতো ছবিটাই মেরে দিই আর কি, এরকম। বলছে অদ্ভুত হয়েছে পাস্ট লাইফ দেখার, বলছে আজকেই ঘটেছে, মানে পাস্ট লাইফ দেখার পরের দিনই ও ফেসবুকে বলছে আমার হাজব্যান্ডের ছবি রিল আসলো, আমি কি আনন্দের সাথে স্ক্রল করে বেরিয়ে গেলাম, আর মনে মনে বললাম তুমি ভালো থাকো আমিও ভালো থাকবো। বলছে আমি কল্পনাই করতে পারছি না, ওই আমি একদিনের মধ্যে এত চেঞ্জ। রাগ তো হলোই না, উল্টে ওর জন্য আমি প্রে করলাম তুমি ভালো থাকো। বলছে এটাই হলো পাস্ট লাইফ। আপনার মানবিক এবং মানসিক চেতনাকে আকাশ পাতাল ডিফারেন্স করে দেবে, আপনি একটু অন্য মানুষ হয়ে যাবেন ভেতর থেকে। মানে এই পরিবর্তন শুধু বোধহয় যারা করেছে তারাই জানে, মানে আমার থেকেও বেশি তারা জানে। না তবে তুমিও তো তার সঙ্গে সেই ট্রান্সের মধ্যে থাকছো, তো তুমি তো অনেকটাই ওদের ট্রমাটা বুঝতে পারছো, তখন তোমারও তো একটা চেঞ্জেস লাগছে। চুপ হয়ে যায়, চেঞ্জেস হয় কি বলুন তো, আমার নিজের বাস্তব জীবনে চেঞ্জ হয়। আমি মানুষটা, আমি নিজেই কত বদলে গেছি আগের থেকে, নিজে ফিল করি সেটাই। এবং যদি আমি আজ পর্যন্ত 200 জনের পাস্ট লাইফ করি, 200 জনের পাস্ট লাইফ আলাদা, ঠিক কারোর সাথে কারোর বিন্দু মাত্র মিল নেই। আপনি এই মুহূর্তে বুঝতে পারবেন না 1 সেকেন্ড পরে কি বলবে ও, এবং যেটা বলবে তো অবিশ্বাস্য, হয়তো অবিশ্বাস্য ঘটনা। এত কাঁদছে হয়তো ক্লায়েন্ট, কিন্তু আপনার ইমোশনাল হয়ে চলবে না। মানে আমারও হয় যে চোখে জল চলে আসে তার ওই কষ্টটা, যন্ত্রণাটা দেখে, এবং কষ্ট যন্ত্রণা মানে কি আফসোসটা দেখে, যে আমি এটা করতে চাইনি, আমি করে ফেললাম। একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন তোমাকে করব, যেটা আমিও ফেস করেছি। হ্যাঁ, সেটা হচ্ছে অনেকে না মিডিয়ামশিপ নিয়ে কথা বলে, অনেকেই বলে যে যার পাস্ট লাইফ সে হয়তো দেখতে ইন্টারেস্টেড না, অন্য কারোর থ্রু দিয়ে পাস্ট লাইফটা দেখতে চাইছে। হ্যাঁ, এরকম তো আমার কাছে একজন ফোন করেছিল যে বাচ্চাটা সত্যি খুব মানে অটিস্টিক বাচ্চা, একজন 3-4 বছর বয়স তার, সে তো পাস্ট লাইফ করতেই পারবে না বাচ্চাটা, তখন তার মা বলছে তাহলে আমি পাস্ট লাইফ করবো ওর হয়ে। তো এরকম কি পাস্ট লাইফ করানো যায় মিডিয়ামশিপ দিয়ে? এইখানে মিডিয়ামশিপ না 2 ধরনের হতে পারে। মিডিয়ামশিপ কোনটা সম্ভব নয়, যেটুকু আমার মনে হয়েছে, যে আপনি আমার কাছে পাস্ট লাইফ দেখতে এসেছেন, আপনি ক্লায়েন্ট, আপনি কোনো কারণে, যদিও সেটা আমার কাছে আজ পর্যন্ত 2 জনের হয়েছে, খুব বেশি জনের হয়নি, ব্লেসিং অফ গড আমার কাছে হয়নি। আপনি কোনো কারণে দেখতে পেলেন না, আমি আমার কোনো স্টুডেন্ট হোক বা কেউ হোক, আমি বললাম ঠিক আছে আপনি উঠুন, আপনার পাস্ট লাইফটা ও দেখে নেবে। আচ্ছা, এটা কিন্তু আমার মনে হয় না সম্ভব। কারণ একটা স্বাভাবিক চিন্তাধারায় বলুন, যে মানুষটি আপনার পাস্ট লাইফ দেখছে না, আপনাকে চেনে না, আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব, রিলেটিভ কাউকে চেনে না, কেমন দেখতে জানে না, আপনার সাথে তাদের এই লাইফে কি সম্পর্ক জানে না, এক্স্যাক্টলি আপনি কি বিহেভিয়ারের সম্মুখীন হয়েছেন জানে না, সে
কেমন করে বুঝবে যে ওই মানুষটাই আপনার লাইফে সেই মানুষ? আপনি ছোটবেলায় যে ওই লাইফে সে যে ওইগুলো করছে তার সাথে এই লাইফের করার মিল আছে কিনা, মানে একটা অস্বাভাবিক না বোঝাটা, ঠিক। যেখানে আপনি আমার সাথে মানে বিন্দুমাত্র সম্পর্ক নিয়ে আজকেই প্রথম দেখা। কারণ আমি কি করে পাস্ট লাইফ দেখতে শুয়ে পড়ে বুঝতে পারবো যে আপনার ওয়াইফ কিরম দেখতে, হ্যাঁ এটাই আপনার ওয়াইফ? সম্ভব না। আকাশিক রেকর্ডে পাস্ট লাইফ দুটো আলাদা, আকাশিক রেকর্ড প্রসেসটা আলাদা, ওটাতে সম্ভব। পাস্ট লাইফটা মিডিয়াম ওইভাবে সম্ভব না। মানে আমরা তো কেউ শ্রীকৃষ্ণ নই যে সারা মহা জগতের সকলের জীবন সম্পর্কে আমি লিখছি, আমি জানি। ওই মিডিয়ামশিপটি সম্ভব যেটা আপনি বললেন যে অটিস্টিক বাচ্চা, এটা আমার কাছে একটা ব্যারাকপুরের ঘটনা আসে। ওইটাই প্রথম আমি তার বাড়িতে করাতে যাই, কারণ ভদ্রমহিলার খুব কষ্ট লেগেছিল। বাচ্চাটি অটিস্টিক প্লাস ডিসেবল, হাঁটতে চলতে উঠতে বসতে কিচ্ছু পারেন না, ভদ্রমহিলা একা। কিন্তু ওনার ভীষণ জানার ইচ্ছে আমার সন্তান কেন এমন হলো, আমার কোনো কর্মের না ওর কোনো কর্মের, এরকম সন্তান আমি কেন পেলাম। প্লাস হাজবেন্ডের সাথে রিলেশন খারাপ, মানে প্রায় ডিভোর্সের মতোই আর কি। এরকম হাজবেন্ড ডিভোর্সও দিচ্ছেন না, আবার কিছু হেল্পও করেন না। তা ওনার প্রচুর রিকোয়েস্ট, আমি একমাত্র ওনার বাড়িতে আমি করাতে যাই, মানে তার আগে বিভিন্ন প্রসেস ওনাকে বলেছিলাম করে রাখতে। ওইখানে গিয়ে উনি কিন্তু এইটাই মিডিয়ামশিপ তো কিন্তু পুরোপুরি হচ্ছে না, কারণ উনি দেখতে চাইছেন যে আমার কেন অটিস্টিক সন্তান হলো, সেটা কি আমার কর্মে না সন্তানের কর্মে। ওইখানে উনি সন্তানের কর্মটা কিন্তু পুরো দেখতে পাবেন না, নিজের কর্মটা দেখতে পেয়েছেন। এবং যেখানে উনি এবং ওনার সন্তান যদি একসাথে থাকে তবেই সম্ভব। ওইখানে উনি দেখতে পান নেপালে ছিলেন উনি ওই সময় পাস্ট লাইফে, মানে নেপাল দার্জিলিং এরকম একটা মিডল জায়গা। উনি বলছেন আমি চায়ের যে চা পাতা তোলে আর কি, মানে চায়ের এতে চা বাগানে আমি কাজ করি, ওই সমস্ত করি। চা বাগানের ম্যানেজার যে সে হচ্ছে এই লাইফের হাজবেন্ড ছিল। বাড়ি থেকে বা চা বাগানে কাজ করতে করতে ওনাকে পছন্দ হয়, এরকম করে বিয়ে করে নিয়ে যান। বাড়ির লোক জানছে গরিব, বিয়ে হয়ে গেলে ভালো। বিয়ে করে যাওয়ার পর উনি দেখছেন হাজবেন্ডের স্বভাব চরিত্র সব দিক থেকে প্রচুর খারাপ, নেশা করেন, যে চরিত্র এই লাইফের সাথে আবার মিল। মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য না চেঞ্জ হয় না, খুব কম। মানে কিছু অভ্যেস গুলো তো একদমই হতে থাকে না, হয় সুপ্ত থাকে কিংবা বাইরে থাকে। খুব ওইখানে দেখছেন ওনার সন্তান যে হলো ছেলে, সে এই লাইফের ছেলে, সুস্থ বাচ্চা। কিন্তু ঘটনাটা ঘটলো কোথায়, বাচ্চাটার যখন 4-4.5 বছর বয়স, হাজব্যান্ড ওনাকে প্রচুর মারধর করতেন। ওরকমই একটা দিন মারধর করছে, বাচ্চাটি বাঁচাতে আসে। ওই বাবা বাচ্চাটিকে এমন জোরে ধাক্কা মারেন, বাচ্চাটি গিয়ে পড়ে হচ্ছে খাট বা কোনো ফার্নিচারের গায়ে। সেই ধাক্কা মাথায় এমন লাগে, কোনো ব্লিডিং হয় না। তারপরে অসুস্থ হয়ে বাচ্চাটি এখন যেমন ডিসেবল ওই রকম হয়ে পড়ে। এবং ওনাকে যখন ধীরে ধীরে দেখাতে তখন উনি দেখলেন এবং বুঝলেন আরো একটা লাইফে গিয়ে যে আরো একটা লাইফেও এই বাচ্চাটি ওনার সন্তান ছিল। পরের মানে অন্য সেই ইয়ারটা ওর থেকে আবার বেশ অনেক 50-60 কি আরো বছর পরে উনি বলেন আবার এই সন্তান ওনার কাছে জন্মেছিল, কিন্তু ওই রকম ডিসেবলড হয়েই জন্মেছিল। এবং এই হাজবেন্ড তখন ছিল বাবা এবং সেম অত্যাচার করতো। মানে এইখানে ঘটনাটা হচ্ছে, এখানে কোন বাচ্চাটির কর্মটা তো আমরা বুঝতে পারলাম না, কিন্তু এখানে উনি যেটা রিয়েলাইজ করেন, আপনি প্রশ্ন করতে পারেন এখানে তাহলে কি, এখানে যখনই ওনার দোষটা ছিল হচ্ছে উনি যখন দেখছেন যে একটা লোক খারাপ অত্যাচার করছে, ওনার কর্মটা উনি ঠিক করতে পারতেন কি করে? নিজে তো চা বাগানে কাজ করতেন, সামান্য অর্থ উপার্জন করতেন। একটা ভুল মানুষের সাথে না থেকে যদি বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে যেতেন, অ্যাটলিস্ট বাচ্চাটি সুস্থ হয়ে বাঁচত। তো উনি সেটা পরে বললেন যে আমি যেটা পারতাম, কিন্তু আমি লোভের বশবর্তী হয়ে, যেহেতু হাজবেন্ডের প্রচুর টাকা মানে অর্থ প্রচুর, একটা মানে ঐশ্বর্য, ওইটা লোভে পড়ে আমি আর ওই কমফর্ট জোনটা ছেড়ে বেরোতে চাইনি। ওই আমার নিজের কমফর্ট জোন ছেড়ে বেরোতে না চাওয়ার সেই মাসুলটা দিল হচ্ছে আমার সন্তান আমাকে বাঁচাতে গিয়ে। এবং ওই যে ওনাকে বাঁচাতে গিয়ে সন্তান যে ডিসেবল, ওনাকে এবারে জন্ম ধরে সন্তানের ওই বোঝাটাকে বইতে হচ্ছে, তাকে সেবা করতে হচ্ছে। অন্যের কর্মর দোষে এক তো বাচ্চাটা
প্রত্যেকটা জন্ম মানে এটা নিয়ে যদি থার্ড জন্ম হয় সেই সেম মানে ট্রমা বা সেম প্রবলেম নিয়ে বারবার থাকছে। যতক্ষণ না আপনি রিয়েলাইজ করছেন কেন এই লাইফেও যে উনি ওনার হাজব্যান্ডকে বিয়ে করেছেন, উনি বিয়ের আগে জানতেন যে হাজব্যান্ডের স্বভাব চরিত্র ভালো না, সেম উনি পয়সার দিকে তাকিয়ে উনি বিয়েটা করেছিলেন এই জন্মেও সেম। মানে উনি তখন উঠে বললেন যে আমার ভুলটা হচ্ছে আমি প্রতি জন্মে মানুষের স্বভাবটা জানা সত্ত্বেও ওই পয়সা, ঐশ্বর্য, একটা কমফর্ট জোন, লাক্সারি এইটার দিকে বেশি নজর দিয়ে চরিত্রটার দিকটা জানা সত্ত্বেও অ্যাভয়েড করছি, বারবার ওই মানুষটাকে অ্যাট্রাক্ট করে ফেলছি। এবং ওই মানুষটার দোষের থেকে ওনার দোষটা বেশি যে উনি বারবার চাইছেন যে লোভে পড়ে আমার ওই টাকা পয়সা, লাস্টে সেটাও পাচ্ছেন না। কিন্তু নিজের এই লাইফে উনি বলছেন আমি ডিভোর্স দিতে পারছি না, ডিভোর্স দিলে তো ওর অত টাকা পয়সা বাড়ি সম্পত্তি কিছু দেবেন, সেম জিনিসটা এখানে সেই ক্যারেক্টারটা যতক্ষণ না পর্যন্ত আমি ছাড়তে পারবো আমার তো ওই কর্মা শেষ হবে না। ওনার জন্য গাইডেন্স আসলো কি, ওনার জন্য গাইডেন্স আসলো হচ্ছে রিলিজ করে দিতে হাজবেন্ডকে, ফরগিভনেস করে ছেড়ে দিতে। উনি ওনার জন্য নন, উনি বুঝছেন না বলেই বারবার উনি অ্যাট্রাক্ট করছেন। আমরা কিন্তু লাইফে করি, বারবার একটা ভুল সম্পর্কে জড়াই, ভাবি যে আচ্ছা এই জন্মে হলো না, পরের জন্মে ওর সাথে আমার আবার বিয়ে হোক, আবার হয় না। অ্যাকচুয়ালি নিজের কর্মটাকে নিজে শুধু বাড়িয়ে যাচ্ছি। আর একই কার্মিক সাইকেল মধ্যে চলে। জীবনটা কি আপনাকে একটা একটা করে ব্রেক করতে হবে, ব্রেক করতে হবে, ব্রেক করতে হবে, তবেই তো ওই মোক্ষ বা যেটা বলি ওই জায়গায় যাব। মোক্ষের কাছে গিয়েও আপনার কাছে ভগবান টোপ ফেলবে, আবার নামিয়ে দেবে নিচের দিকে, আবার হাঁটো। মানে যতক্ষণ না তুমি 100 ভাগ পুরো 360 ডিগ্রি কমপ্লিট করছো তোমার নেই, কিন্তু কমপ্লিট হওয়ার আগে বহু পরীক্ষা দিতে হবে। ওই পরীক্ষাটা আমরা ওই জন্যই তো আমরা মানুষ, যখন আমরা দিতে পারি না তখন কার্মিক লুপেই ফেসে যাই। কার্মিক এরকম আমার কাছে এসছে, বহু যুগ সাধনা তপস্যা করেছে, এই জন্ম প্রচন্ড স্পিরিচুয়াল, কিন্তু স্পিরিচুয়াল পার্টে ঠিক এগোতে পারছে না। কেন পারছে না? দেখা গেছে কোনো না কোনো লাইফে তপস্যা সবকিছু করেছে, কিন্তু কোনো মহিলা বা কোনো সাধিকা তার প্রতি একটা আকৃষ্ট হয়ে পড়েছিল, সেই লাইফে ওয়াইফ। এবার আর ওই একটা শারীরিক আকর্ষণে, ওই আকর্ষণ যেন সাধনার লেভেল যেখানে ছিল সেখান থেকে নেমে গেছে, কিন্তু আকর্ষণ যেই মিটে যাচ্ছে সে তার প্রতি আর ডিউটি পালন করছে না। তোমাকে ফুল ডিউটি পালন করে তবেই সাধনা করতে হবে। ওই সাধনার জন্য আমি ওটা ত্যাগ করছি, তুমি ওই মানুষটাকে ঠকাচ্ছ। সাধনার ব্যাপারটা মানে কিরম বলতো, সে কি লেভেলে সাধনা করছে, কোন গোত্রতে সাধনা করছে, সেটা একটা ডিপেন্ড করে। কারণ দেখো পুরোহিতরাও বিয়ে করে, ঠিক আছে, আবার দেখতে গেলে পর অনেক অনেক ঋষিমুনিরাও আছে, তারাও বিয়ে করেছে, কিন্তু তারা তাদের গোষ্ঠীটা বা তারা সেই আখাড়াটা সেটা ওরা নিজেরা জানে। এবার অঘরী যদি বিয়ে করে না, তার হয়তো সেই পাওয়ারটা চলে যায়, কারণ অঘরী মানে হচ্ছে তাকে সব ছেড়ে দিত। ওইখানেই হচ্ছে যারা অঘরী ধরুন বিয়ে করলো না, একটা সাধনা করলো, কিন্তু যদি মাঝপথে কোনো জায়গায় কিছু ভুল করে ফেললো, আবার ওই যে পাওয়ার ওই জায়গা থেকে আবার নামিয়ে দেবে। এইটাই হচ্ছে মানে ওইটাই তোমার পরীক্ষা, তোমার সামনে একটা কিছু এনে দেবে, তুমি কাটিয়ে বেরিয়ে যেতে পারছো নাকি জড়িয়ে পড়ছো। ওই লোভ ব্যাপারটা যদি চলে আসে, এটাই তো স্বাভাবিক। আমরা একটা বাচ্চাকে পরীক্ষা করি, সেখানে অত বড় মানে ভগবান বলুন ওই পাওয়ার, উনি পরীক্ষা করবেন না? ঠিক ঠিক। ওই জায়গাটা পেরিয়ে যেদিন তুমি আসবে সেদিনই তুমি কিছু একটা পেলে। ওটার জন্যই তো এই লাইফ সার্কেল, পাস্ট লাইফ, এই লুপেই তো আমরা ঘুরছি, লুপ লুপ লুপ। ঠিক ঠিক। এই যে তুমি যেটা বলেছো যে লুপের মধ্যে চলে আসে, এটাও আমরা কোথাও না কোথাও যে একটা নতুন জিনিস জানলাম যে ক্যারেক্টার, সোলের একটা ক্যারেক্টার থাকে, সেই ক্যারেক্টারটা তোমার প্রত্যেকটা লাইফে তুমি ওরকম টাইপের থাকবে, চেঞ্জ হয় না। মানে আমি পাস্ট লাইফ করাতেই দেখেছি, তারা উঠে বলেছে এই লাইফও সেম, এবং যে করছে সেও বলছে হ্যাঁ আমার মধ্যেও এই ক্যারেক্টার আছে, কিন্তু এতদিন আমি ভাবতাম যে ও এটা কিছু না, কিন্তু আজকে দেখছি মানে দেখুন আমার মধ্যেও কিছু খারাপ আছে, একদম 100বার প্রত্যেকেরই আছে। আমরা কি খারাপগুলো তো গুরুত্ব দিয়ে ভাবি যে দূর ওটা কিছু না, পাঁচটায় পরে দেখতে পাবে যে ওই খারাপ ক্যারেক্টারটার জন্য আমি মারাত্মক কিছু করেছি, কিন্তু এ জন্ম ওটাকে আমি নিজেরটা নিয়েই গুরুত্ব দিচ্ছি না, ওইটাকে আমার ছাড়তে হবে। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, মানে এর কোনো শেষ নেই। এক্স্যাক্টলি আমি বলতেই যাচ্ছিলাম যে এর কোনো শেষ নেই। এটাকেই বলা হয় দ্য ওয়ার্ল্ড অফ আননোন। তুমি এত গভীরে চলে যাবে, তুমি নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করতে পারবে, এবং সোলের গতিবেগ আলোর গতিবেগের থেকেও বেশি। আলোর থেকেও কি ফাস্ট। একজন মহিলা আমার কাছে সব থেকে ম্যাক্সিমাম দেখেছিল 6টা লাইফ একবারে,
তাকে দাঁড় করানো যাচ্ছে না, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, বাপরে বাপ, কনস্ট্যান্ট দেখে যাচ্ছে, আর কি ফাস্ট দেখছে। এখন এই পাস্ট লাইফটা একটা ট্রেন্ড হয়ে গেছে, ঠিক আছে, সবাই দেখতে চায়, সবাই কি দেখতে পায়? সবাই দেখতে চাইলেই সবাইকে দেখানো উচিত এটা আমি বলবো না, যেহেতু পাস্ট লাইফ রিগ্রেশনটা পরিষ্কার একটা মানে হাই পেড একটা, একদম সত্যি কথা যেটা। কারণ কেন হাই পেড থাকে, যিনি দেখাচ্ছেন তার সাংঘাতিক পরিশ্রম এটাই যায়, মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা, ম্যাক্সিমাম আমার কাছে 4 ঘন্টা, সব থেকে এক্সট্রিম একজন মানে একজন ছিল। এবার সেইটার জন্য তো ইমোশন লাগেই এটা। আর দেখতে তখনই চাও যখন তুমি নিজের ভেতর থেকে চাইছো, আমাকে ও বললো দেখ বলে আমি দেখতে চাইছি না, সবাই দেখছে চলো আমিও দেখি, তাহলে দেখাটা উচিত। নিজে যখন রিয়েলাইজ করবো না আমার সমস্যাটা মনে হচ্ছে আমি কোনো জায়গা থেকে আসছে, আননোন রিজনটা আমি দেখতে যাই তখনই। আর দেখুন সব সময় কারণ ছাড়াও আমার মনে হয় সবাই যদি একবার করে নিজের পাস্ট লাইফ দেখে আত্মার উন্নতি হয়। আচ্ছা, যে আমার কাছে একজন বললাম না ইউকের যিনি দেখছেন, উনি কিন্তু কোনো রিজন নেই ওনার লাইফে, উনি দেখতে চান যে আমার কি কোনো লাইফে আমি কি কোনো আপডেটেড কিছু ছিলাম, তার থেকে কি এখন এখানে এসেছি। উনি অটিস্টিক বাচ্চার উপরে কাজ করেন, আচ্ছা, কি ছিলাম আমি, তা উনি খুব সুন্দর দেখছেন কিন্তু প্রত্যেকটা লাইফে। মানে একটা লাইফে উনি মঙ্ক ছিলেন, কিন্তু মঙ্ক থাকা সত্ত্বেও ওনার ভেতর প্রচুর ইগো ছিল, ইগোর জন্য উনি খুব ডিপ্রাইভ হয়েছিলেন সেই জায়গা থেকে। এবং আরেকটা বলি, যে জায়গাকার উনি মনেস্ট্রি দেখেছিলেন, যে সালে এবং যে ঘটনা মনেস্ট্রিতে ঘটেছিল, উনি পরে গুগল করে এআই এর মাধ্যমে ওই ছবিটা ডেসক্রাইব করে আমাকে বলেন ভুটানের কাছে, ভুটান এবং নেপাল বর্ডারের মধ্যে ওরকম মনেস্ট্রি রয়েছে, এবং যে সালে দেখেছেন ওই সালে ওই মনেস্ট্রিতে কিছু ভেতরে অন্তর্দ্বন্দ্ব ঘটার জন্য মনেস্ট্রি ভেঙে যায়। মানে উনি এটাই বলতে চাইছেন যে যেটা আমি পাস্ট লাইফে দেখেছি ওটা 100% সত্যি, কারণ আমি জীবনে ভুটান যাইনি এবং এই মনেস্ট্রির নামও শুনিনি এবং এরকম ঘটনা কোথাও পড়িও নি। একটি মেয়ে দেখে সে স্কটল্যান্ডে রয়েছে, জীবনে খুব বড় একজন নামকরা সিঙ্গার, উনি দেখেন স্কটল্যান্ডে, যখন দেখছেন পাস্ট লাইফ বলছে কিছুই ভাষা বুঝতে পারছি না, কি ভাষায় কথা বলছে, অনেক কষ্টে বুঝিয়ে টুঝিয়ে লিপসিং দেখে সব দেখে 3-4 দিন পরে বলে যে পত্রলেখা ওই ইউনিভার্সিটিটা স্কটল্যান্ডে আছে গো, সত্যি। মানে এটার জন্যই বলা পাস্ট লাইফ ছিল, আছে এবং থাকবে, পাস্ট লাইফ রিগ্রেশন সত্যি। এটা নিয়ে মানুষের মধ্যে যে মতভেদ, বুজরুকি, এগুলোর কিছুই নয়। আপনি যদি সঠিক পার্সনের কাছে যান যারা দেখায়, এবং নিজের পাস্ট লাইফ নিজে দেখুন। যদি কেউ বলে আমি কোনো মিডিয়াম দিয়ে দেখাবো, বলুন না, তাহলে আমি 10 দিন পরে দেখবো, 5 বছর পরে দেখবো, যদি নিজে দেখতে পাবো। আমার পাস্ট লাইফ আমি দেখবো, কেন অন্য লোক দেখবে? লাভ কি তাতে? আমি দেখলাম আপনি মার্ডার করেছিলেন, ও আচ্ছা আচ্ছা, আপনি দেখলেন আপনি মার্ডার করেছিলেন, বলুন তো রিপারকেশনটা কত আলাদা। ওইখানেই তো আপনার কার্মাটা ব্রেক হচ্ছে। সে যে সত্যিই দেখছে আমি মার্ডার করেছিলাম, নাও তো হতে পারে, কেন অন্যের কথা বিশ্বাস করব? ভুল ধারণা মানুষের ভাঙুক, সঠিক মানুষের কাছে পাস্ট লাইফ দেখুক, সোলের উন্নতি হোক, আমি এটাই বলবো। না, অনেক কিছু জানতে পারলাম, কারণ পাস্ট লাইফটা তুমি যেরকম বললে যে অনেক কিছু থাকে এর ভিতরে, অনেক কিছু মানে হয়তো আপনাকে আজকে যেগুলো বললাম, আগামীকাল যার পাস্ট লাইফ করবো দেখবো যে এগুলো থেকে সম্পূর্ণ আলাদা কিছু একটা বেরোচ্ছে। যারা পাস্ট লাইফ করে তারা নিজের পাস্ট লাইফ নিজে দেখতে পায় না, নিজে নিজে তো ওইভাবে সম্ভব না দেখা, কারোর হেল্প নিয়ে দেখাটা উচিত। কারণ দেখুন মেডিটেশনে বসলে কিছু কিছু ক্লিপিংস দেখা যায়, কিন্তু দেখা কেন উচিত না বলুন তো? এমন জায়গায় হয়তো আমি চলে গেলাম, নিজে এতটা ট্রমাটাইজ হয়ে পড়লাম, অ্যাটলিস্ট আমার সেই যোগ্যতা এখনো আসেনি। অনেক উচ্চ লেভেলের যারা আছেন তারা নিশ্চয়ই পারেন, কিন্তু আমি বলবো আমার সেই যোগ্যতা এখনো আসেনি, কারণ আমি চেষ্টাও করিনি। কারণ এমন কোনো জায়গায় হয়তো চলে গেলাম, দেখলাম, সেখান থেকে নিজে বেরোতে পারছি না। এক্সপেরিমেন্ট না করাই ভালো। সেই উচ্চ মার্গে আমার এখনো ক্ষমতা আসেনি দেখার মতো, যেটা মানে অন ক্যামেরা মিথ্যে বলে তো লাভ নেই, আমি নিজেকে একটা বিশাল বলে আমি পারবো না। আমি বিশালের জায়গায় যাচ্ছি না, আমি ট্রাই করিনি কোনোদিনও। আমি এই ধারণাটাই ইচ্ছা করে নিয়ে আসলাম, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কোথাও না কোথাও একটা এক্সপার্টের দরকার পড়ে। এই যে তুমি যেটা বললে একদম যে আমাকে একটা ট্রান্সে যেতে হচ্ছে, আমাকে সেই পার্টিকুলার ট্রান্স থেকে আমার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হচ্ছে, আমার সোলটা জার্নিতে যাচ্ছে, কোথাও স্টাক হয়ে গেলে তাকে ফেরত না আনতে পারলে পর তখন কি একটা দুর্ঘটনা ঘটে। শুধু তাই নয়, অমাবস্যার আশেপাশে পাস্ট লাইফ দেখা উচিত না, গ্রহণের আশেপাশে উচিত না, পূর্ণিমার আশেপাশে উচিত না, সন্ধ্যের সন্ধিক্ষণে উচিত না। অনেক নিয়ম আছে, এগুলো হয়তো যারা দেখতে আসে তাদেরকে মানুষ বলে না। ঠিক।
আপনার সোল তখন বডি থেকে বেরিয়ে শূন্য ট্রাভেল করছে, ওর কোনো বডির অস্তিত্বই নেই, একটা মানে কিছুই নেই, ওটা চোখে দেখা যায় না, একটা শুধু সাদা, যারা দেখেছে তারা কেউ বলে, বেশিরভাগ বলেছে সাদা, কেউ বলেছে পার্পল বা এরকম কালার। অন্য সোলও তো এখানে আপনি আমি যেমন আছি, আরো আরো কিন্তু প্রচুর এন্টিটি রয়েছে, তারাও কথাগুলো শুনছে, বুঝছে, ভালো আছে খারাপও। এবার সেখানেও তো সোল ঘুরছে, যদি জিন দেখাচ্ছেন তার যদি কন্ট্রোলটা না থাকে, ওই সোলকে কিন্তু অন্য সোল ক্যাপচার করে নেয়, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি বলতে যাচ্ছিলাম এই জায়গাটা, ক্যাপচার করে নেয়। কারণ তখন তোমার বডিতে তো হ্যাঁ, সোল থাকছে হ্যাঁ। না, একটা স্পেসশিপ যে যার ড্রাইভার বেরিয়ে চলে গেছে, হ্যাঁ, একটা হ্যাঁ, ওপেন স্পেসশিপ, যে কেউ ঢুকে যেতে পারে। ক্যাপচার করে নেয়। এও নিজে ভাসতে ভাসতে আমার কাছে এরকম এসছে, হঠাৎ করে বলছে আমি ঢুকে গেছি কোথায়, কালো অন্ধকারে। আমি বুঝলাম কোনো ব্ল্যাক হোলের মধ্যে সবে ঢুকেছে ভাই, এক্ষুনি বের করে। আমি ঠিক আছে ঠিক আছে, যেভাবে হয় বেরিয়ে চলে এসো। মানে আপনাকে না, আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট তাকে কথা বলাতে হবে। হ্যাঁ, যদি দেখেন চুপ, ও যে চুপ করে ওইখানে কি কীর্তি করছে আপনি তো দেখতে পাচ্ছেন না, Exactly. এই বলো বলো যা হচ্ছে বলো, কন্টিনিউ বলো, আর অসম্ভব ধৈর্য রাখতে হয় যে পাস্ট লাইফ থেরাপিস্ট হন তাকে। ধৈর্য না থাকলে কেউ দেখাতে পারবে না, সে 2 ঘন্টা দেখবে না, 2.5 ঘন্টা না 3 ঘন্টা, আপনি জানেন না। ধৈর্যটা প্রচন্ড। হিপনোটাইজ হয়তো কেউ হচ্ছে না, কেউ 10 মিনিট 20 মিনিটে হয়ে যায়, কেউ 8 ঘন্টাতেও হয় না, অনেক টাইমও লাগে, অনেক হতে হতে ওই ধৈর্য হারালে ব্যাপারটা আর কি চলবে না। বা যদি চট করে কেউ বলে দিয়ে যে না আপনার আর হবে না, এরকম আমার কাছে ক্লায়েন্ট এসছে, গেছে একজনের কাছে, নাম তো কারোর বলা উচিত না, বলবো না, ম্যাম ওনার কাছে গেছি, দেখেছি, দেখতে পাইনি, উনি বলেছেন আমার মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা আছে। হ্যাঁ এটা কিন্তু আমিও শুনেছি, ঠিক আছে, যখন যে ওই জন্য নাকি আমি সেই ক্লায়েন্ট আমার কাছে দুবার দেখে গেছে। তবে কি এটা কি সত্যি যে কারোর উপর ব্ল্যাক ম্যাজিক করলে পরে ব্ল্যাক ম্যাজিক মারাত্মক লেভেলে যদি থাকে, সে তখন হয়তো দেখতে পায় না, কিন্তু ব্ল্যাক ম্যাজিকের জিনিসটাও তো দেখতে হবে তার কাছে কতটা রয়েছে। তাই বলে দেখতে পাচ্ছে না মানে তারপর ব্ল্যাক ম্যাজিক আছে, এটা ভুল ধারণা। আজকে আমি হয়তো তাকে দেখাতে পারছি না, সবসময় আমরা ক্লায়েন্টের উপর দোষ দিয়ে দিই, মানে যে দেখাচ্ছে সেও হয়তো দেখাতে পারছে না, তাই না? সবসময় অন্যের উপর দোষ চাপানো দেখবেন ভীষণ ইজি। ঠিক, আমি হয়তো দেখাতে পারছি না, আজকেই বললে আমি কালকেই কাউকে বুকিং দিই না, একটা প্রসেস আছে, সেইটা তাকে বাড়িতে ফলো করতে বলি, দেন বলি দেখতে, মানে প্রপার একটা কাউন্সিলিং হবে, কাউন্সিলিংটা হওয়ার পর তারপরে ডেট পাবে। তাতে যদি কেউ বলে যে না আমার 10 দিন পরে টাইম হবে, তাহলে আপনার যখন হবে তখন আসুন, আমি দিই না। মানে এটা খুব ভালো জিনিস তুমি বললে, কারণ অনেকে ভাবে যে পাস্ট লাইফ আমি টাকা দিয়ে করে ফেলতে পারবো, আজকে মানে কালকে অ্যাপয়েন্টমেন্ট নিলাম পেয়ে গেলাম, এরকম না। আমার ডেট খালি থাকলেও আমি দিই না। আজকে এই যে আমরা এত কথা বলছি, ব্রেনটা তো প্রচন্ড একটা অস্থির রয়েছে, দুম করে দিয়ে আপনাকে বলে নিন চলে আসুন দাদা আমি দেখাচ্ছি পাস্ট লাইফ, কোনোদিনও পারবে না, ব্রেন অস্থির নানা রকম চলছে, ব্রেনের রিল্যাক্সেশনটা ভীষণ দরকার। এরকম একটি মেয়ে আমার কাছে এসেছিল, আগের দিন রাত্রে হাজবেন্ডের সাথে প্রচুর ঝামেলা হয়েছে, সেটা তো আমাকে বলেনি, 1 সপ্তাহ তাকে যেভাবে বলেছি প্রসেস ফলো করেছে, সেদিনটা দেখতে এসে কিছুতে কনসেন্ট্রেট করতে পারছে না, মিথ্যে বলবো না, দেখতে পাইনি, উঠে বললো ম্যাম আমি জানি আমি কেন দেখতে পাচ্ছিলাম, কেন? বলছে কালকে হাজবেন্ডের সাথে প্রচুর ঝগড়া হয়েছে, খালি না আমার ওইটা মনে পড়ছে। তুমি আমাকে বললে না কেন? বলে আমি না বুঝতে পারিনি ওটা যে তোমায় বলতে হবে। আমি বলছি না বাবা, এরকম অস্থির থাকলে দেখতে পাবে না। তার বেশ কিছুদিন পরে এসে, প্রায় 10 দিন 10-12 পরে এসে দেখে গেল। ওরকম যদি কারোর হয় যে আমি আমার কথা বলছি, যে আমার কাছে কারোর বুকিং করা, আগের দিন রাতে কিছু ঘটনা ঘটেছে, সেটা অসুস্থতাও হতে পারে, আমি বলবো পরিষ্কার বলতে, পরের দিন আসছে না। কেন মানুষটাকে আমি কষ্ট দেব? আমার টাকা ইনকাম করাটা মুখ্য না, ওটা সাইড। মুখ্য হচ্ছে মানুষ ভালো থেকে আমাকে টাকা দিয়ে যাক, যাতে সে আরো 10 বার আমার কাছে আসে। ঠিক ঠিক ঠিক, তাই না? আমি বললাম এরকম হলে কিন্তু মানুষ দেখতে পাবে না, অস্থির মনটা তার কষ্ট রয়েছে, তো খালি ওইটা মনে পড়ছে আমাকে এরকম বলেছে, এরকম হয়েছে। তো আজকে তোমার সঙ্গে পডকাস্ট করে আমি অনেক জিনিসপত্র আমার ভালো লাগলো পার্সোনালি, কারণ আমি অনেকের সঙ্গে পডকাস্ট করেছি, আমার পার্সোনালি কিছু জিনিস ভালো লাগছে, যেখানে কিছু অনেস্টির সঙ্গে আমরা আমাদের যে অডিয়েন্স আছে তাদেরকে কিছু শিক্ষাগত নলেজ দিতে পারলাম। যেরকম আমি বলে দিচ্ছি যে লোভ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, কারা পাস্ট লাইফ দেখতে পারে, কাদের মধ্যে এই কিরকম ভাবে তুমি পাস্ট লাইফ দেখতে পারবে, প্লাস এই যে তুমি যে একটা কথা বললে যে টাকাটা সাইডে, মেনলি এখন এমন চলে এসছে লোকেরা যে টাকা বলতে শুনতে খারাপ, পাস্ট লাইফটাকে মানুষ একটা ব্যবসার জায়গায় নিয়ে গেছে। আজকে আপনি এত টাকা খরচা করে আসছেন তো একটা সমস্যা থেকে মুক্তি পেতে, আমারও তো কোথাও কর্ম ক্রিয়েট হচ্ছে, ঠিক,
আমি আজকে আপনার কর্ম রিজলভ করাচ্ছি, টাকার লোভে আপনাকে বোকা বানাচ্ছি, আমারও তো কর্মর খাতায় জমা হচ্ছে, ওইটা তো আমাকে কোনোদিন ভোগ করতে হবে। সেদিন আমি কাকে দোষ দেবো, নিজেকে না ওই লোকটাকে? তবে কিন্তু যারা এরকম করে তারা কিন্তু বেশি দিন কিন্তু থাকে না এই বেশি লাইনে। দিন থাকার থেকেও বড় কথা, আমি ওই মানুষটাকে কেন বোকা বানাবো বলুন তো? কি লাভ আমার বোকা বানিয়ে? ওই সামান্য কিছু টাকা, ও টাকা তো দুদিনে খরচা হয়ে যাবে, ওই মানুষটা তো সমস্যা থেকে বেরোতে পারবে না। কি হবে আমার? আমি নিজে অনেস্টলি আয়নার দিকে তাকাতে পারবো? আমি তো বলবো যে না, ওকে আমি ঠকিয়েছি। কি হবে করে? মানে এইটা আর দেখুন, আমরা যারা স্পিরিচুয়াল জগতে আছি, টাকা অবশ্যই আজকে কলিযুগে টাকাটা মেন, খুব সত্যি কথা, আপনিও জানেন, রাহুকে ওই জন্য খুব প্রাধান্য দেওয়া হয়। কিন্তু টাকার বাইরেও তো মানবিকতা থাকা দরকার, 100 বার, তাই না? 100 বার। আমার কাছে এরকম একজন আছেন দিদি, উনি একজন, আমি আগের এক জায়গায় পডকাস্টে বলেছিলাম, উনি একজন সাইকিয়াট্রিস্ট পেশেন্ট, উনি খুব নামকরা একজন সাইকিয়াট্রিস্টকে দেখান ম্যামকে। ম্যাম ওনাকে বলেছেন, কতটা এটা বিজ্ঞানসম্মত ভাবুন, ম্যাম ওনাকে বলেছেন তুমি পাস্ট লাইফ করাও। 15 বছর তাকে দেখাচ্ছে, পাস্ট লাইফই পারে তোমাকে এই জায়গা থেকে বেরোতে। তো দিদি পাস্ট লাইফ আমার কাছে অনেকবার দেখেছে, তারপরে হোপোনোপোনো প্রেয়ার অনেক ক্লাস করেছে। যে মানুষটা সারাক্ষণ কাঁদতো, সে মানুষ আমাকে বলে দিদি আমি আজ ভালো আছি, আমি খুশি আছি, আমার আর মনেই পড়ে না। এইটা না টাকার থেকেও কোটি 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 টাকার থেকেও বেশি এই পাওনাটা। ঠিক, কারণ কোথাও না কোথাও তার জীবনটা একটা ঠিক পথে আমি চলে একটা আসছে। মানুষকে ভালো রাখতে পেরেছি মেন্টালি, এর থেকে বড় পাওয়া কিছু আছে? ঠিক। টাকা আজ আছে কাল নেই, কিন্তু এই ছোট ছোট স্মৃতিগুলো জীবনের শেষে মনে থাকবে, সম্পর্কটা বন্ডিং থাকবে, যে ওই দিদির কাছে গিয়ে ভালো ছিল, আমিও বলবো আমার কাছে এসে ভালো আছে। ঠিক। ওই জন্য আমি বলবো যে পাস্ট লাইফটা দুম করে কেউ শিখতেও যাবেন না, হঠাৎ করে কেউ শেখার জিনিস না। যারা হয়তো শেখাচ্ছেন অন্য কোনো স্পিরিচুয়াল মডেলিটি জানি না, পাস্ট লাইফ শিখবো, ওই শেখাটা শেখাই হবে, এরকমও আমার কাছে এসছে, শিখেছে আর দেখাতে পারছে না। পয়সা খরচা করে শেখাটা শেখাই রয়ে যাবে, ইমপ্লিমেন্ট হবে না। আর না জানা মানুষের কাছে যদি কেউ দেখতে যায়, সেখানে বরং ক্লায়েন্ট তার নিজের জীবনে বিপদ ডেকে আনবে। কারণ নেগেটিভ এন্টিটিও না আমাদের সাথে চলে আসে আবার প্রেজেন্ট, ওই জায়গায় কিছু প্রসেস আছে, ওই ডোর লক করে দিতে হয়, তা না হলে ওই এন্টিটি আবার প্রেজেন্ট লাইফে চলে আসবে। সেজন্য প্রপার ওয়েতে দেখুক, মানুষ ভালো থাকুক, এটাই কাম্য। পাস্ট লাইফ যেরকম তুমি দেখো বা দেখাও, তুমি কি শেখাও? শেখাই, কিন্তু পাস্ট লাইফটাই একমাত্র আমি কিন্তু খুব লিমিটেড শেখাই। আচ্ছা। আমি ওই যে কেউ আসলো দিদি পাস্ট লাইফ শেখবো, আমি শেখাই না। প্রথম কথা, এটা হাই চার্জেস। দ্বিতীয় কথা, সে তো শিখছে জিনিসটাকে আরো মানুষকে উপকার করবে বলে, শিখে যদি না করাতেই পারে কি লাভ? কারণ প্রচুর কিছু বেসিক জিনিস শিখতে হয়। যেমন আমি মনে করি পাস্ট লাইফ পিএইচডির মতো, আপনাকে 1 থেকে পড়ে ওই জায়গায় যেতে হবে, ভালো মতো প্র্যাকটিস থাকতে হবে, তবেই ওই পিএইচডি রিসার্চটা করতে পারবেন। যেন আমি বলি বেসিক থেকে শুরু করো, লাগুক না 2-4 বছর, তারপর পিএলআর শেখো। মানে আমি ব্যক্তিগত, আমি তোমার কাছে তোমার আমি কাউকে শেখাই না, কারণ মানে আমি শেখাই না, মানে আমি শেখার কথা বলি, আমি তাকে এত টাকা দিয়ে শিখিয়ে দেবো, সে যদি কাউকে দেখতে না পারে, সে তো তখন আমাকেই বলবে যে আপনি কি শিখিয়েছেন, আমি কাউকে দেখাতে পারছি না, কি লাভ তাতে? বা হয়তো এমন শিখলো, ওই কারোর উপর এক্সপেরিমেন্ট করতে গিয়ে সে ক্লায়েন্টের সমস্যা হয়ে গেল। না, আমি একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করছিলাম, যখন কেউ পাস্ট লাইফ শিখতে, মানে তুমি তো জানো প্রসেসে, শেখার প্রসেসে জানো, তো ধরো কেউ শিখতে চাইছে পাস্ট লাইফ, কি কি জানতে হবে? কি জানতে হবে? রেইকির অ্যাটলিস্ট 3rd ডিগ্রি পর্যন্ত। রেইকি ছাড়াও আমি বলি আরো প্রচুর এই ধরনের হিলিং মডালিটি, এবং তার সাথে অ্যাঞ্জেলটা। কারণ কি, যখন পাস্ট লাইফ আমার কাছে কেউ দেখে, আমি কনস্ট্যান্ট তাকে বাইরে থেকে হিলিং দিতে থাকি, যাতে ট্রমাটায় যা দেখুক শান্ত থাকে, শান্ত থাকে, শান্ত থাকে, সে শান্ত থাকে। আমি তাকে কিন্তু সাইড থেকে রেইকি দিই, কুণ্ডলিনী দিই, আরো বিভিন্ন যেগুলো আছে, আমি সাইড থেকে তাকে হিলিং দিতে থাকি, যাতে মানে ওই জায়গায় গিয়ে ওই ট্রমাটাইজ, ওকে মেরে ফেলছে, ওকে খুন করছে, করছে কি না কি ঘটে, সে তো সে ভগবানও জানেন শুধু বোধহয়, ও যাতে ওই অস্থিরতাটা না হয়, সোল যাতে রিল্যাক্স থাকে। দ্বিতীয় কথা, অনেকের তারপরে তো আবার হিলিং নিতে হয়, যে আমাকে 1 সপ্তাহ 10 দিন বা কিছুদিন আমাকে হিলিং দিন। হিলিং মডালিটি জানা, অ্যাঞ্জেলের সাথে কানেকশন, এগুলো ভীষণ দরকার। কারণ আমাদের তো প্রত্যেকেরই গার্জিয়ান অ্যাঞ্জেল আছেন। আমি আজকে কি করছি, আমি তো জাস্ট যাচ্ছি, নিয়ে তো মেন দিচ্ছে আমাকে আমার অ্যাঞ্জেল এবং ভগবান। আমি তো মানুষ, আমার তো ক্ষমতা সীমিত, আমাকে তো তারাই হেল্প করছে যে এই জার্নিটা তাকে আমি করাতে পারি, সেটা তো একটা প্রয়োজন অ্যাঞ্জেলের ক্ষমতা বা পাওয়ার, তার ব্লেসিংস।
ওই জন্য বেসিক মডালিটি শুধু শেখা না, শিখে দীর্ঘদিন সেটা নিয়ে প্র্যাকটিস করে তারপর পিএলআর শিখতে আসো, তাহলে প্রপার শিখতে পেয়ে তুমি কাউকে করাতে পারবে। শিখে সার্টিফিকেট জমা রেখে তো লাভ নেই আমি যদি করাতে না পারি। ঠিক ঠিক ঠিক। না কারণ কি অনেকের ভুল ধারণা থাকে, অনেকের ভুল ধারণা, কারণ এরকম আমি অনেক ছেলে মেয়েদের সঙ্গে কথা বলেছি, যারা আমার সঙ্গে কথা বলে তারা ওই একটাই কথা, তো একজন এক্সপার্টের কাছ থেকে এটা জানাটা আমার খুবই দরকার। আমার কাছেও আসে বিএলআর শিখবো, আমি যখন বলি আর কি কি জানেন, আর তো কিছু না, তাহলে আমি অন্তত শেখাই না, যে শেখায় তার কাছে আমি শেখাবো না। আমার নিজের বিবেকের কাছে আমি খারাপ থাকবো যে অতগুলো টাকা নিয়ে শেখাবো, আমি তো জানছি সে শিখতে পারবে না, কি লাভ হবে আমার শিখিয়ে? টাকাটা ওই টাকা থাকবে না আমার। এরকম ভাবে যারা শেখাও না তারাও বেশি দিন কিন্তু ওই টাকার অর্জন করতে পারে না। কোথাও না কোথাও তুমি একটা জিনিস বলে যে কর্মা একটা হিট, আমারও তো কর্ম কোথাও জমা হচ্ছে। ঠিক। আর স্পিরিচুয়াল দিকে 2 নম্বরই করে সেই কর্ম অতি খারাপ কর্ম। মানে আমি মনে করি, আমি মেবি রঙও হতে পারি, আমার মনে হয় সে কর্ম খুব বাজে কর্ম, স্পিরিচুয়াল দিকে বোকা বানানো। বৎসলকা খুব ভালো লাগলো আজকে তোমার সঙ্গে এপিসোডটা করে। আমারও ভালো লাগলো, মানে আপনার সাথে অনেকদিন ইচ্ছা ছিল। হ্যাঁ আমরা অনেকদিন ধরেই কথা বলেছিলাম, তারপরে কি আজকে এপিসোডটা করতে পারলাম। ওই সবকিছু সময়। হ্যাঁ এই পেশেন্স নিয়ে ধৈর্য ধরে আমি বললাম যে না এত এক্সপিরিয়েন্স তুমি বলে আমরা হয়তো আজকে 2টো ঘটনা নিয়ে হয়তো একটা এপিসোড করতে যাচ্ছিলাম, আজকে হয়তো 4-5টা ঘটনা তুমি ছোট ছোট বললে অন দা ফ্লোতেই আমাদের বেরায়। পডকাস্ট তো আর স্ক্রিপ্টেড হয় না আমাদের কোনো কিছু, মানে এটা শুরু করলে পর তখন দেখবে যে এটা কথার পিছে কথা হতেই থাকবে। আর দেখবে যখন তুমি পডকাস্ট করবে না কিছু না কিছু তোমার মাথায় আসতেই থাকবে, একটার পর একটা ঘটনা মনে পড়তে থাকে ঘটনা। হ্যাঁ এটাই একটা ডিফারেন্স, মানে একটা ইন্টারভিউ আর একটা পডকাস্টের মধ্যে এটা একটা ডিফারেন্স যে যখন তুমি শুরু করবে তুমি ফ্লোতে চলে আসবে না, তোমার ঘটনা এমনি মাথায় আসবে, এমনি চলে আসবে, আমাদেরকে কোনো আলাদা করে স্ক্রিপ্ট করে বোঝানো হয়নি। আর সত্যি কথা বলতে গেলে পর আমি অন ক্যামেরায় বলি, যখন আমরা কোনো শুট করি এরকম পডকাস্ট, তো আমরা আগে ঘটনা শুনি সবার কাছে, যে কোনো আমি সবসময় বলি যে কারুর যদি কিছু থাকে ঘটনা কিন্তু হয়নি, ওটাই আমি বললাম। হ্যাঁ যে একটু ঘটনা হয়ে ওঠেনি। হ্যাঁ কারণ কি হয় কিছু ক্ষেত্রে আমরা মনে করি যে অনেকে না অর্গানাইজ থাকে না, ঠিক আছে, হয়তো সে খুব ভালো ঘটনাটা বললো কিন্তু সে সাজাতে পারলো না ঠিক মতন, হ্যাফাজার্ড আনঅর্গানাইজড হয়ে যায়, তো সেই কারণে আমরা বলি। কিন্তু তোমার সঙ্গে আমার সেই জিনিসটা হয়নি। হ্যাঁ অনেকবার আমরা বসার চেষ্টা করেছিলাম, হ্যাঁ কোথাও না কোথাও গিয়ে নয় আমার টাইম হচ্ছে না, নয় তোমার টাইম হচ্ছে না, কিছু না কিছু একটা আমাদের লেগে রয়েছে। তো আমি বললাম যদি হয় তো ডেফিনেটলি হবে, কোনো কিছুটা ভালো। সত্যি আমার খুব ভালো লাগলো এই এপিসোডটা করে তোমার সঙ্গে, আর ফিউচার তোমার সঙ্গে এরকম এপিসোড আমার করতে আবার ইচ্ছা আছে নিশ্চয়ই, আমারও থাকলে। আর তোমার সঙ্গে যখন আমার দর্শকরা যারা ইন্টারেস্ট থাকবে, তোমার নাম্বার আমার নিচে দেওয়া থাকছে, ঠিক আছে, যারা যারা তোমাকে যোগাযোগ করতে চাইবে তারা ডাইরেক্টলি ওখান থেকে যোগাযোগ করে নিতে পারবে। আপনাদের কেমন লাগলো এপিসোডটা সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানান। আর নিচে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স আর ভিডিওর মধ্যে পত্রলেখার নাম্বার দেওয়া আছে, তো যারা যারা আপনারা পাস্ট লাইফ দেখাতে চাইছেন তারা ওই নাম্বারে যোগাযোগ করে ডিটেলসটা জেনে নিয়ে আপনারা কিন্তু পাস্ট লাইফ দেখাতে পারবেন। আমাদেরও নাম্বার নিচে দেওয়া আছে, যদি আপনার সঙ্গে কোনো ভৌতিক ঘটনা বা অকাল্ট রিলেটেড কোনো ঘটনা আপনারা চাইবেন আমাদের ভিউয়ার্সের সঙ্গে শেয়ার করতে, আমাদের নিচে দেওয়া নাম্বারটা আপনারা যোগাযোগ করে নেবেন, আপনার ঘটনা আপনি আমাদেরকে পাঠাবেন আর আপনিও আমাদের পডকাস্টে পার্টিসিপেট করতে পারবেন। আবার দেখা হচ্ছে সামনের শুক্রবার ঠিক রাত 9টার সময়, আপনাদের জন্য নিয়ে আসবো আবার একটা কোনো নতুন ঘটনা। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।